এবং আমার পরম পূজনীয় শিক্ষক মন্ডলী হরদা আছেন, নন্দদা আছেন, নারায়ণদা আছেন, আর অনেকেই আছেন, আমি হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তাদেরকেও আমি প্রণাম জানাই। উপস্থিত সম্মাননীয় শ্রোতৃ মন্ডলী, আপনাদের সশ্রদ্ধ নমস্কার জানাই এবং এই মহাবিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, তাদেরকেও শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই এবং পরম স্নেহভাজন ছাত্র ভাইদের তোমাদের বিশেষ ভালোবাসা এবং শুভেচ্ছা। বর্তমান বক্তার প্রতি নির্দেশ, যার নামে স্মারক বক্তৃতা পূজনীয় শ্রীমৎ স্বামী মুমুক্ষানন্দজির সংক্ষিপ্ত জীবন কথা তুলে ধরা। তার একটা কথা বলি, কয়েকদিন আগে অনেকটা কৌতূহল বশত কয়েকজনকে প্রশ্ন করেছিলাম যে what comes to your mind first when you think of Ranjanda? What comes to your mind first when you think of Ranjanda? Ranjanda এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রথমেই চোখের সামনে কি ভেসে ওঠে, কি মনে হয়? বিশেষত ছাত্র ভাইরা, তোমাদের বলছি, তোমরা হয়তো অনেকে জানো না যে আমরা স্বামী মুমুক্ষানন্দজি সহ আমাদের ওয়ারেন দাদাদের দাদা সম্বোধনে অভ্যস্ত ছিলাম। তা যাদের প্রশ্ন করেছিলাম তার মধ্যে 4 জন আমার সহপাঠী, 4 জন আমার সিনিয়র দাদা, 2 জন আমার জুনিয়র আর আরেকজন যুবক সন্ন্যাসী, মোট 11 জন। কোন সন্দেহ নেই, 15 বছরের প্রিন্সিপাল, তিনি ছাত্র দরদি, সফল প্রশাসক এবং তার আনুকূল্যে কত প্রায় নিঃস্ব পরিবারের সন্তান নরেন্দ্রপুরের ছাত্র হওয়ার গৌরব অর্জন করেছে এবং তার মাতৃ হৃদয়ের স্নেহ, ক্ষমা, সহিষ্ণুতা ও কল্যাণ কামিতায় কত হাজার পরিবার আজ সুপ্রতিষ্ঠিত। যাই হোক, এবার 11 জনের মন্তব্য যেমন ভাবে আমি শুনেছি তেমন ভাবে আমি তুলে ধরি। আমাদের ব্যাচে 2 জন প্রায় একই কথা বলল। কি বললো? প্রথম জন বলল, রঞ্জনদার কথা যখন একান্তে ভাবি তখন প্রথমেই আমার চোখের সামনে ভেসে ওঠে ব্রহ্মানন্দ ভবনের ঠাকুর ঘরে প্রথম সারির বাম দিকে টান টান করে বসে থাকা ঈষৎ উন্নতশীল নিশ্চল ধ্যানস্থ রঞ্জনদাকে। দ্বিতীয় জনেরও প্রায় একই মন্তব্য। আমার মনে পড়ে সকালে প্রেয়ার হলে দেওয়ালের দিকে একটু মুখ করে ধ্যানস্থ রঞ্জনদাকে। আর তৃতীয় জনের মন্তব্য, রঞ্জনদার হয়তো রাজকীয় মহিমা ছিল না, তিনি সহজ সরল, নম্র, বিনয়ী, স্বল্পভাব, মিষ্টভাষী সাধু, কিন্তু সত্যি বলছি আমি ওইরকম তেজস্বী পুরুষের সান্নিধ্যে আর কখনো আসিনি। রঞ্জনদাকে যে একবারও দেখেছে সে কখনো তাকে ভুলতে পারে না। চতুর্থ জন আমার সহপাঠী স্ট্যাটিস্টিক্সের, সে বলল, আমার ধারণা ছাত্র দরদি এইরকম বিরাট হৃদয়ের মানুষ পৃথিবীতে খুবই কম এসেছেন। আমার জীবনে তার যে কি প্রভাব তা আমি তোকে বোঝাতে পারবো না। আমার ধারণা তিনি আমার ও অন্যদেরও ভেতরটা দেখতে পেতেন, আমার প্রতিটি প্রয়োজন তিনি পূরণ করেছেন। এবার সিনিয়রদের মন্তব্য তুলে ধরি। ফিজিক্সের অত্যন্ত কৃতি ছাত্র আজকে এই সভাগৃহে উপস্থিত আছেন। ফোনে প্রশ্ন করতেই তার সোজা উত্তর, রঞ্জনদা এক অসাধারণ দিব্য জীবন। তারই এক সহপাঠী আমার সিনিয়র, তিনিও বললেন প্রায় ওই একই কথা, প্রেম ও বৈরাগ্য মুক্ত হয়েছে এমন এক জীবন। তৃতীয় জনের কথা আজ এখানে উপস্থিত আছেন দেখছি, যথার্থ সাধু জীবনের প্রকৃষ্ট উদাহরণ। আর চতুর্থ দাদা বললেন, আমার সামনেই দেখতে পাচ্ছি তাকে, চশমা পরা, তিনি বলছেন, সত্যে প্রতিষ্ঠিত এইরকম মানুষ আমি জীবনে দেখিনি। কি সত্যনিষ্ঠা,
বেনিফিট অফ ডাউট সবসময় অভিযুক্তের ফেভারকেই দিতেন। আমার এক জুনিয়র ভাইও প্রায় একই কথা বলল। সে বলল, রঞ্জনদা ছিলেন অস্টিয়ারিটি আর ট্রুথফুলনেস এর পার্সোনিফিকেশন। সময় কম, কিন্তু এই অস্টিয়ারিটি বলতে আমাকে এই মুহূর্তে মনে পড়ে গেল, একবার রঞ্জনদার শরীর খারাপ, অ্যানিমিয়া হয়েছে। তখন লোকেশ্বরানন্দজি মহারাজ আছেন, পূজনীয় বড় মহারাজ, তিনি বললেন যে তোমাকে ফল খেতে হবে। এবারে উনি ফল খাবেন, আলাদা বন্দোবস্ত করতে হবে, সেটা কি করে সম্ভব? এবার উনি খোঁজ দিলেন যে সবচেয়ে কম দামের ফলটা কি, লেবুর দাম, আপেলের দাম, সবকিছু জানলেন। তারপরে শুনলেন যে শশার দাম হচ্ছে সবচেয়ে কম। তখন তিনি বললেন যে শশা নিয়ে এসো, মহারাজ তো ফল খেতে বলেছেন। আশ্চর্য রকম অস্টিয়ারিটি আর ট্রুথফুলনেস এর পার্সোনিফিকেশন, সত্যের সঙ্গে কোনো আপোষ নয়, সেই জুনিয়র ভাইয়ের কথা। প্রসঙ্গত তার সত্যনিষ্ঠার এক আশ্চর্য উদাহরণ তুলে ধরছি। একবার আমাদের কলেজের ফিজিক্স লাইব্রেরি থেকে কিছু জিনিসপত্র চুরি হয়। বাঙাল শুদ্ধ ধরাও পড়ে একজন বাইরের লোক। এবার শনাক্তকরণের জন্য প্রিন্সিপাল মহারাজের ডাক করল, এই জিনিসপত্র আপনার কলেজে, আপনি নিশ্চিত তো? রঞ্জনদা বলছেন, তা আমি কি করে বলি, ল্যাবরেটরির সব জিনিস তো আমি জানতে পারি না, আমি নিশ্চিত নই। ফলে এবার যা হওয়ার তাই হলো। এবার আরেক জুনিয়র ভাইয়ের মন্তব্য তুলে ধরি। রঞ্জনদা ছিলেন সম্ভ্রম জাগানো ব্যক্তিত্ব, এমন এক ব্যক্তিত্ব যাকে শ্রদ্ধা ভক্তি না করে থাকা যায় না। আর একজন যুবক সন্ন্যাসী, তাকে আমি ফোন করেছিলাম, তিনি ফোন ধরতেই বললেন যে স্বামী মুমুক্ষানন্দজি ছিলেন নৈতিকতা ও পবিত্রতার শ্রেষ্ঠ উদাহরণ। He breathed spirituality, he radiated spirituality. বেশ, এবার খুব সংক্ষেপে পূজনীয় মহারাজের জীবন কথা তুলে ধরছি। মূলত নরেন্দ্রপুরের নবাগত, এই নরেন্দ্রপুর পরিবারের নবাগত সদস্যদের জন্য, কারণ কি পুরনো যারা রয়েছেন, আমার দাদারা বা আমার ভাইরা, তারা পূজনীয় মহারাজের জীবন কথা নিশ্চয়ই জানেন। তো তার জীবন কথা আলোচনার সুবিধার জন্য আমি 3টি পর্বে ভাগ করে নিচ্ছি। প্রথম পর্ব তার জন্মভূমি ও ছেলেবেলা, এ সম্পর্কে যদিও খুব কম তথ্য পাওয়া যায়। জন্ম 1927 এপ্রিল বা মে মাসের কোনো একদিন মেদিনীপুর জেলার নন্দীগ্রামের খোদামবাড়ি গ্রামে। বাবা দ্বারিকানাথ, মা হৈমন্তী বালা দেবী। ছোটবেলায় বালক চিত্তরঞ্জন পিতৃহারা হয়েছিলেন, ফলে পড়াশোনা মাকুলালয় কলাগেছিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। বলাই বাহুল্য ক্লাসের সেরা ছাত্র তিনি, এবং 4র্থ শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় সাফল্য লাভ করেন। কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুর মঠে ইন্টারমিডিয়েট। কৈশোরে তার মধ্যে নৈতিকতা ও আধ্যাত্মিক ভাবের বিশেষ প্রকাশ লক্ষ্য করা যায়। এ ব্যাপারে প্রেরণা লাভ করেন মূলত বিদ্যালয়ের শিক্ষক সিদ্ধেশ্বর বাবুর কাছে। তিনি স্বামী অখণ্ডানন্দজির শিষ্য। পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের বরেণ্য সন্ন্যাসী স্বামী অমলানন্দ। এই বিদ্যামন্দিরের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন অধ্যক্ষ স্বামী কেশবানন্দজি। ছাত্রাবস্থাতেই মন্ত্র দীক্ষা লাভ হয় রামকৃষ্ণ সংঘের 6ষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দজির কাছে। এরপর ফিলসফিতে অনার্স নিয়ে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। থাকেন স্বামী লোকেশ্বরানন্দজির তত্ত্বাবধানে পাথুরিয়াঘাটা রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসে। ঘটনাচক্রে স্বামী প্রেমেশানন্দজির পুত্র সান্নিধ্য লাভ করেন, ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন, এবং রামকৃষ্ণ সংঘে যোগদানের সংকল্প তার দৃঢ়তর হয়। অনার্স পাস করে তিনি সংঘে যোগদান করেন। 1952-তে ব্রহ্মচর্য ব্রত লাভ করেন। সংঘের অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজির কাছে সম্ভবত 7ম সংঘাধ্যক্ষ ছিলেন। ইতোমধ্যে পাথুরিয়াঘাটা থেকে আশ্রম স্থানান্তরিত হল আমাদের নরেন্দ্রপুরে। স্বামী লোকেশ্বরানন্দজির স্বপ্ন অনার্স কলেজ খোলা, যার প্রিন্সিপাল হলেন তার প্রিয় রঞ্জন।
কিন্তু তার স্নেহধন্য বৈরাগ্যের প্রেরণায় গ্র্যাজুয়েশনের পরে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ইতি টেনেছেন। বড় মহারাজের নির্দেশ, তোমাকে ফিলসফি নিয়ে এমএটা করতেই হবে। গুরুজনের নির্দেশ অমান্য করা তার পক্ষে দুঃসাধ্য। ফলে অনার্সের 10 বছর পরে প্রাইভেটে এমএ, এবং সে যুগে এক বিরল ঘটনা ঘটল। রেগুলার এবং প্রাইভেট ছাত্রদের মিলিয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড, আসলে তখন ফার্স্ট ক্লাস পেতেন 1, 2, 3। Even if it sounds a little bit personal, excuse me, আমরাই তখন পোস্ট গ্রাজুয়েশন পড়ি 76-78 ব্যাচ, কিন্তু নকশাল মুভমেন্টের কারণে 2 বছর পিছিয়ে যায়। আমাদের পরীক্ষা শুরু হয় 1979 3 ডিসেম্বর, রেজাল্ট এর 1980 মে শেষের দিকে। আমাদের ব্যাচে যেমন ফার্স্ট ক্লাস মাত্র একজনই পেয়েছিল, তখন এইরকমই হতো। আর প্রাইভেট দিয়ে ফার্স্ট ক্লাস পাওয়া এটা বিরলতম ঘটনা বলে চিহ্নিত। তখন রঞ্জন দা মুমুক্ষানন্দজি মহারাজ তিনি ফার্স্ট ক্লাস পেয়েছিলেন এবং অনার্স কলেজের অধ্যক্ষ হলেন 1962-তে। সেই বছরই অষ্টম সংঘাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজির কাছ থেকে সন্ন্যাসব্রত লাভ করেন। সন্ন্যাস নাম হয় স্বামী মুমুক্ষানন্দজি। 1973 ডিসেম্বরে বেলুর মঠের নির্দেশে স্বামী লোকেশ্বরানন্দজিকে রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের দায়িত্বভার গ্রহণ করতে হয়। ফলে 1973 থেকে 1973 to 1976 এই 3 বছর তিনি কলেজের অধ্যক্ষ এবং একই সঙ্গে আশ্রমের সম্পাদক ছিলেন, প্রিন্সিপাল কাম সেক্রেটারি। এরপর দ্বিতীয় পর্ব। তার অবশ্য আরেকটা কথা বলি যে তিনি আমাদের পড়াতেন ইন্ডিয়ান কালচার। অতিশয়োক্তি করছি না এবং অতিশয়োক্তির কোনো প্রয়োজনও নেই। তার ইন্ডিয়ান কালচার ক্লাস আমরা খুব সিরিয়াসলি নিতাম। তিনি নিজেও অত্যন্ত সিরিয়াসলি পড়াতেন, দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এতে আমাদের কল্যাণ হবে। আমাদের প্রত্যেককে দেওয়া হতো কালো রঙের হার্ড কাভার ফাইল, তার মধ্যে থাকতো দেশ বিদেশের বিভিন্ন মনীষীর ভারতবর্ষ সম্পর্কে মন্তব্য। আমার যত স্মৃতিতে আছে স্বামীজির মাই লাইফ অ্যান্ড মিশন পত্রিকা, ইন্ডিয়া অ্যান্ড হার প্রবলেমস নামে একটা সংকলন গ্রন্থ মহারাজ নিজেই সংকলন করেছিলেন। এছাড়াও ছিল শ্রীমদ ভগবদ গীতার নির্বাচিত শ্লোক, উপনিষদেরও নির্বাচিত অংশ এবং স্বামী নির্বেদানন্দজির হিন্দু ধর্ম, গ্লিম্পসেস অফ হিন্দুইজম বোধহয়। ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সম্পর্কে আমাদের অবহিত করার কি আকুতি না ছিল তার। বোঝানোর দায় সবটাই যেন তার। যাই হোক, তার ক্লাসের প্রভাব নিশ্চয়ই ছিল। আমার মনে পড়ছে যে পূজনীয় মহারাজের শেষকৃত্যের দিনে রামকৃষ্ণ সংঘের অন্যতম সহসাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ কথায় কথায় বললেন যে দেখো, আর কিছু বলছি না, কিন্তু এটা তো ঘটনা যে সত্যদা অর্থাৎ স্বামী সুপর্ণানন্দজি এখন গোলপার্কের সম্পাদক, সত্যদা থেকে শুরু করে আমরা অন্তত 7-8 জন আজ এখানে উপস্থিত আছেন, তরুণরা আছেন, অশোকদা আছেন, অন্তত 7-8 জন মূলত ওনার ইন্সপিরেশনে সাধু হয়েছে। যাই হোক, নরেন্দ্রপুরের পর তিনি বেলুর মঠের ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল বা প্রধান আচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। নরেন্দ্রপুর কলেজের অন্তত 7 জন প্রাক্তন ছাত্র এখানে উপস্থিত আছেন, 2 জন, তারা আবার তার ছাত্র হলেন বেলুর মঠে। এরপর 1983 থেকে 1986 মুমুক্ষানন্দজি রামকৃষ্ণ মিশন বম্বে অধ্যক্ষ হলেন। 86 থেকে 91 পর্যন্ত রাজকোট রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি। 1987 সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির অন্যতম সদস্য রূপে নির্বাচিত হন। 1991 থেকে 2006 দীর্ঘ 16 বছর তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট ছিলেন। অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট এর আগে আর কেউই এতদিন দায়িত্বভার পালন করেননি। সবচেয়ে বেশি দিন অধ্যক্ষ পদে ছিলেন। 2006 থেকে 2013 উদ্বোধন মায়ের বাড়িতে অধ্যক্ষ রূপে এবং তৃতীয় পর্ব 2013 থেকে 2017
16ই জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠে অবসর জীবনযাপন করেন। তার তিরোধানের প্রসঙ্গ উল্লেখ করে আমার বক্তব্যটা শেষ করবো। তার আগে আরেকটা কথা উল্লেখ করা দরকার যে তার অগাধ পাণ্ডিত্য, প্রজ্ঞার ফসল অন্তত দুটি বইয়ের নাম উল্লেখ করছি। একটা হচ্ছে উদ্বোধন প্রকাশিত শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামীজি প্রসঙ্গ, এবং দ্বিতীয় আরেকটি গোলপাড় থেকে প্রকাশিত। আমি ছাত্র ভাইদের অনুরোধ করব যে সম্ভব এটি সংগ্রহ করা, অত্যন্ত স্বল্প মূল্যে এটা প্রকাশিত, অসাধারণ। If you want to know Indian culture, aspects of Indian culture, you have to go through that, I would say, booklet. অসাধারণ একটা ছোট্ট বই, Aspects of Indian Culture, সংগ্রহ করার মতো অমূল্য বই দুটি। এবারে শেষ করি। দেখুন, যেমন ছিল তার জীবন যাপন, মহান জীবন, মৃত্যুও ছিল তার মহান। এক প্রকার হাসতে হাসতেই চলে যাওয়া। 2017 16ই জানুয়ারি বেলুড় মঠে তিনি সন্ধ্যারতি দেখলেন। পাথুরিয়া কাটার দিন থেকে বহুদিনের সঙ্গী স্বামী উমানন্দজি মহারাজ তখন আরোগ্য ভবনে প্রায় অথর্ব তার কাছ থেকে বিদায় নিলেন। তারপর সেবককে বললেন যে তাড়াতাড়ি চলো। নিজের রুমে এলেন, সেবক কর্মীকে বললেন তুমি টিফিন খেয়ে এসো। আর শোনো, ফিরে এসে আমার নাকে হাত দিয়ে যখন দেখবে নিঃশ্বাস পড়ছে না, সঙ্গে সঙ্গে তুমি আরোগ্য ভবনে বিকাশ মহারাজকে খবর দিও। বিকাশ মহারাজ আরোগ্য ভবনের মঙ্ক ইনচার্জ। কিছু পরে সরল সেবক ফিরে এসে চেক করলো, দেখলো সত্যি নিঃশ্বাস বন্ধ। খবর দিল আরোগ্য ভবনের ইনচার্জ মহারাজকে। সময় তখন সন্ধ্যা 7:45। দেখুন, স্বামী মুমূর্ষানন্দজির দেহত্যাগ অনন্য। কিরকম? আমাদের উপনিষদ দেহত্যাগ কিভাবে হয়, সূক্ষ্ম শরীর বা জীবাত্মা এই দেহ খাঁচা থেকে কিভাবে কোন দিক দিয়ে বেরিয়ে যায় তা বিস্তৃত বিবরণ দিয়েছে। কিরকম? মৃত্যুর আগে আমাদের পঞ্চ প্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন এবং বুদ্ধি, এই 17টি বস্তু অর্থাৎ সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর যাই বলি না কেন, হৃদয় গুহায় কেন্দ্রীভূত হয়। একই ভাবতি, অর্থাৎ সমস্ত বহু এক হয়ে যায়। বেশ, তাই এবার হৃদয় গুহা থেকে বেরোবে কিভাবে? ভারতবর্ষের অধ্যাত্ম বিজ্ঞানী বা ঋষিদের আবিষ্কার, আমাদের হৃদয় গুহায় 101টি নাড়ি রয়েছে। সতঞ্চা একাচা নাট্যা। আর এই 101টির মধ্যে একটি হলো সূর্য নাড়ি, যা উপরের দিকে মাথার দিকে, আর বাকি যে 100 শরীরের বিভিন্ন দিকে থাকে। এগুলি জীবাত্মাকে দেহ থেকে উৎক্রমণের সহায়তা করে। তবে কেবল ঊর্ধ্বগামী পুরুষ অর্থাৎ নিষ্কাম, আত্মকাম, সম্পূর্ণ নির্বাসনা, তাদের কিন্তু প্রাণাদি উৎক্রমণ করে না। বেশ, তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, কিভাবে হয় দেহত্যাগ? সাপ যেমন খোলস ছাড়ে, খোলস যেমন পড়ে থাকে, তাদের দেহ তেমনি শুকনো ঝরা পাতার মতো শরীরটা ঝরে পড়ে। বৃহদারণ্য উপনিষদ বলছে নতস্য প্রাণা উৎক্রামন্তি ব্রহ্মৈব সদ্ব্রহ্ম আপ্যেতি। আত্মকাম পুরুষের প্রাণ ও ইন্দ্রিয় সমষ্টি উৎক্রমণ করে না, এটা আমরা উপনিষদে জানলাম। এবার আমরা মুমূর্ষানন্দজির দেহত্যাগের প্রসঙ্গে চলে আসি। খবর পাওয়া মাত্রই তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী সুবিধানন্দজি মহারাজ এবং সহ সংঘাধ্যক্ষ মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী শিবমায়ানন্দজি আরোগ্য ভবনে এলেন, এবং সঙ্গে দুজন বেদান্ত পণ্ডিত সন্ন্যাসী। তারা সাহিত্য রঞ্জন দাকে মুমূর্ষানন্দজিকে দেখে বিস্ময়ের
অভিভূত হয়ে গেলেন, ঠোঁট দুটি বন্ধ। এছাড়া নানা লক্ষণ তারা দেখলেন সেই পণ্ডিত সন্ন্যাসীরা। তারপর তারা স্বতঃস্ফূর্তভাবে বৃহদারণ্যক উপনিষদে সেই তত্ত্ব উচ্চারণ করলেন, ঋষিদের আবিষ্কার। নতস্য প্রাণা উৎক্রামন্তি, আত্মকাম নিষ্কাম মহাপুরুষের প্রাণবায়ু উৎক্রমণ হয় না। উপনিষদের প্রেক্ষিতে শ্রেষ্ঠ দেহত্যাগ আমাদের পরম পূজনীয় মুমূর্ষানন্দজি মহারাজের। আমরা সত্যি ভাগ্যবান যে আমরা মহান মৃত্যুঞ্জয় সাধুর সান্নিধ্য পেয়েছিলাম আমাদের আচার্য রূপে। We owe our moral and spiritual existence to him. তাকে আমাদের হৃদয়ে অক্ষয় প্রণাম জানাই, ব্যক্তিগত পক্ষ থেকে, উপস্থিত আপনাদের পক্ষ থেকে। হরি ওম তৎসৎ। ওম জননীং শরণং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শাশ্বতানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চিত্তানন্দজি মহারাজ, শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলাম, শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার গিরি, আমার বন্ধু শ্রী সত্যপ্রসাদ মিশ্র, সভায় উপস্থিত পূজনীয় সন্ন্যাসী ব্রহ্মচারীগণ, প্রিয় সুধীবৃন্দ ও প্রিয় ছাত্র ভাইরা। রবীন্দ্রনাথ বাংলা ভাষা পরিচয় গ্রন্থে বলেছেন যে মানুষ বুদ্ধির পরিচয় দেয় জ্ঞানের বিষয়ে, যোগ্যতার পরিচয় দেয় কৃতিত্বে, আর আপনারই পরিচয় দেয় শ্রেষ্ঠত্বে, সৃষ্টিতে। কবিগুরুর কথা ধার করেই বলি যে সত্যি তার পরিচয় তার সৃষ্টিতে। তিনি ডক্টর শেখ মকবুল ইসলাম। তার কথায় প্রভু জগন্নাথ আমার সারা জীবনের কাজের বিষয়। আজকে আমরা তার সারস্বত সাধনা, তার নিরন্তর অন্বেষণ প্রভু জগন্নাথকে নিয়ে, সে কথা আমরা শুনবো তার কাছ থেকে। কিন্তু তার আগে তার সম্পর্কে দু চারটি কথা। অবিভক্ত মেদিনীপুরের বাগনানে অবস্থিত গদি গ্রামে তার জন্ম হয়। তারপর তিনি চলে আসেন কলকাতায় এবং একে একে তিনি চ্যাপেল স্কুল, সেন্ট পল স্কুল এবং সংস্কৃত কলেজিয়েট স্কুলে তার জীবন কাটান। তারপর স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলাতে স্নাতকোত্তর করেন এবং পিএইচডি করেন। পিএইচডিতে তার বিষয় ছিল কম্পারেটিভ ফোকলোর, আন্ডারস্ট্যান্ডিং বেঙ্গল উড়িষ্যা কালচারাল রিলেশন। শিক্ষা জগতে তিনি যার কথা প্রায়ই বলেন, বেতন কথার সাথে স্মরণ করেন, তাকে তিনি শিক্ষাগুরু বলে মানেন এবং গুরুজি বলে সম্বোধন করেন। তার নাম অধ্যাপক দীনেশ কুমার খান। অধ্যাপক খান স্বামী নীলদেবানন্দ শিষ্য ছিলেন এবং স্বামী নীলদেবানন্দ মা সারদার বলে লিখে মানুষ হন। এ তো গেল তার কর্মজীবনে প্রবেশের আগের কথা। এবার কর্মজীবন সম্বন্ধে বলি। বর্তমানে তিনি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর এবং সেখানকার বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং শ্রী জগন্নাথ রিসার্চ সেন্টারের ফাউন্ডার ডিরেক্টর। শুধু তাই নয়, তিনি এশিয়াটিক সোসাইটি প্রজেক্ট রাজবংশী সম্প্রদায় ও তাদের দান তার সুপারভাইজার ছিলেন। এছাড়াও একটি প্রেস্টিজিয়াস প্রজেক্ট, ইউনেস্কো প্রজেক্ট, তার নাম হাসান রাজার জীবন গান। এটি বাংলাদেশে সুসম্পন্ন হয় এবং ভারতবর্ষের তরফে তিনি তাতে যোগদান করেন। যেসব প্রতিষ্ঠানে তিনি পড়িয়েছেন তার সংখ্যা 24, পশ্চিমবঙ্গে তার সংখ্যা 9। তার মধ্যে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ এবং মেরুর বিদ্যামন্দির। এছাড়া তিনি পড়িয়েছেন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন মুম্বাই, অসম এবং কর্ণাটকে। এছাড়া দেশের বাইরে তিনি পড়িয়েছেন নেপাল, বাংলাদেশ এবং মালয়েশিয়াতে। তার লিখিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা 63 এবং জগন্নাথ সম্পর্কিত বইয়ের সংখ্যা 13। বইগুলির বিষয় বৈচিত্র্যের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। কি নেই তাতে? নজরুল, রবীন্দ্রনাথ, ভগবত গীতা ও পবিত্র কোরআন, তুলনামূলক আলোচনা।
সাম্যবাদ ভারতীয় বীক্ষণ, শ্রীরামকৃষ্ণ বলয় ও ইসলাম ধর্ম, মেঘালয়, আন্দামান, বাংলাদেশ ও নেপালে জগন্নাথ চর্চা, খ্রিস্টীয় কীর্তন ইত্যাদি। জীবনে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের দুটো প্রজেক্টের কথা বলি। প্রথম প্রজেক্ট শ্রী জগন্নাথ কনসাসনেস ইন ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এন্ড নেপাল। দ্বিতীয় প্রজেক্ট শ্রী জগন্নাথ ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, মণিপুর, আসাম, মেঘালয়, ত্রিপুরা। এই দুটো প্রজেক্টেই ইউজিসি তাকে মুখ্য অন্বেষক বা চিফ ইনভেস্টিগেটর পদে বসান, এবং কম সম্মানের নয়। ওই যে বললাম তার খ্রিস্টীয় কীর্তন বইটি, সেই বইটির আনুষ্ঠানিক উন্মোচন করেন 3 জন বিশপ একত্রে। তারা হলেন কলকাতা, ব্যারাকপুর ও স্কটল্যান্ডে। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার তিনি যেটা পেয়েছেন তা হল নবকলেবর পুরস্কার। পুরীর সম্মাননীয় শঙ্করাচার্যের কাছ থেকে তিনি এই পুরস্কারটি পান, এবং এই একই অনুষ্ঠানে তাকে উত্তরীয় করিয়ে দেন পুরীর উড়িষ্যার রাজা গজপতি রাজা। আজ পর্যন্ত পৃথিবীতে এই দুর্লভ সম্মান পেয়েছে মাত্র 2 জন। একজন অবশ্যই আমাদের ডক্টর ইসলাম, আরেকজন হলেন জার্মানি হারমান কুলকে, প্রখ্যাত জগন্নাথ বিশেষজ্ঞ এবং ইন্ডোলজিস্ট। এই ভদ্রলোক এই পুরস্কারটি পান 1996 সালে, আর ডক্টর ইসলাম পান 2015 সালে। অধ্যাপনা, গবেষণা, পড়াশোনার বাইরে তার শখের বিষয় ভ্রমণ, ছবি তোলা, লোকসঙ্গীত এবং অবসর সময়ে তিনি কবিতাও লেখেন। তার কাছে জানতে চেয়েছিলাম যে প্রভু জগন্নাথ আপনার কাজের বিষয় কেন। তিনি বলেছিলেন যে ছোটবেলায় যখন বাবার হাত ধরে আমি কলকাতায় আসি, তখন আমি বাস করতাম সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের ক্যাম্পাসের মধ্যে। সেখানকার অশিক্ষক কর্মচারীরা সবাই ছিলেন উৎকলীয় বৈষ্ণব, এবং তাদের প্রায় সবার বাড়িতেই ছিল প্রভু জগন্নাথের বিগ্রহ। ছোটবেলা থেকেই এসব দেখতে দেখতে তার চিন্তন জগৎ প্রভাবিত হয়, আর তাই তিনি বলে ওঠেন যে আমার সারা জীবনের কাজের বিষয় প্রভু জগন্নাথ। আসলে এক আধ্যাত্মিক পরিবেশে তিনি বড় হয়ে উঠেছেন। সুফি পন্থী ইসলাম পরিবারে তার জন্ম। বাবা শেখ সাজাদ আলী সুফি সাধনা করতেন। আর ওই যে বললাম ছোটবেলায় জগন্নাথ অন্তঃপ্রাণ উৎকলীয় বৈষ্ণবদের সাহচর্য সঙ্গ তিনি পেয়েছিলেন, দেখেছিলেন তাদের বাড়িতে বাড়িতে জগন্নাথের মূর্তি। এবং তাঁরই বাড়ির কাছে ছিল হলি ট্রিনিটি চার্চ, যার আগের নাম ছিল লং সাহেবের গির্জা। স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেখানে এসেছিলেন, কথামৃতে আমরা তার উল্লেখ পাই। অর্থাৎ এক কথায় সর্বধর্ম সমন্বয়ের পরিবেশে যিনি বড় হয়ে উঠেছেন, তার যদি সারস্বত সাধনা, নিরন্তর অন্বেষণ প্রভু জগন্নাথকে কেন্দ্র করে গড়ে ওঠে, তবে তাতে আশ্চর্যের কিছু নেই। এবং এতেও আশ্চর্যের নেই যে তার যে নিরন্তর জগন্নাথ সাধনা তা প্রকাশিত হয়েছে শুধু তার গদ্যে নয়, তারই লেখা কবিতাতেও। আষাঢ় দ্বিতীয়া, পুলকিত ক্রিয়া, রথযাত্রার তিথি, পৃথিবীর পথে জগতের নাথ অর্থ করেছে গতি, ত্যাগিয়া আসন করেছে রমন, প্রিয় গুন্ডিছা ধাম, ভগত অযুত গাহে অবিরত শ্রী জগন্নাথ নাম। দেখে নেব ডক্টর শেখ মকবুল ইসলামকে। আজকে তার বিষয় জগন্নাথ সংস্কৃতি। শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলাম। সাংস্কৃতিক কাঠামোয় ভারতীয় আধ্যাত্মিক দর্শনে শ্রী জগন্নাথ দেবের অবস্থান কোথায়, এইটাকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো কতগুলি স্লাইডের মাধ্যমে। প্রথমে একটু বুঝে নিই যে শ্রী জগন্নাথ সম্পর্কে তার একটু ধারণা মতো, একটু কনসেপচুয়াল নোট আমরা একটু দেখে নিই। মূলত তিনি ওঙ্কার, প্রণব, ব্রহ্মজ্যোতি ইত্যাদি ইত্যাদি নিরাকার সম্পর্কে, জগন্নাথ ঈশ্বর সম্পর্কে যা যা বলা হয়, আমরা স্কন্দ পুরাণের একটি লাইনকে নেব, সেটা হচ্ছে দারবতনু শ্রী ঈশ্বর মানুষ লীলায়া। এইটাকে যদি আমরা টেক্সটের কন্টেন্ট অ্যানালিসিস করি, তাহলে যে যে বিষয়গুলি পাবো, একটি হচ্ছে দারুদেহ, নিম বৃক্ষ কিভাবে তৈরি হলো ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে নারায়ণ, শ্রী ঈশ্বর,
লক্ষ্মীপতি, আর তৃতীয় হচ্ছে মানুষ লীলা, যার সঙ্গে মানুষের সঙ্গে জগন্নাথের সম্পৃক্ততা। তো আমরা তাহলে দেখছি যে বিষ্ণু তত্ত্ব, নারায়ণ তত্ত্ব, ওঙ্কার তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব যাই বলি না কেন, সেটার একটা মিথিক্যাল দিক আছে, সেটার একটা ন্যারেশন বা লোর আছে। এবং যেহেতু জগন্নাথ দেব দারু দেহ শরীর, যেহেতু বিগ্রহ, তার কিছু সেবা পূজার দিক রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে আমরা দেখছি যে সার্ভিস টু হিউম্যানিটি এবং সার্ভিস টু লর্ড, এই গোটা একটি চিন্তন কাঠামো শ্রী জগন্নাথ দেবকে কেন্দ্র করে রয়েছে। আমি যদি আরেকটু পরের স্লাইডে আরেকটু ক্যাপিটালিটাকে দেখে নেব। এই যে দারু দেহ, এটি চারটি দেহ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমরা জানি। এবং মিথ পুরাণ যেগুলি তৈরি হয়েছিল, মূল পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ ইত্যাদি ইত্যাদি, এটা একদিকে যেমন বিষ্ণু তত্ত্বকে আলোকিত করেছে, তেমনি ন্যারেশন বা লোর, ক্রিয়েটিভ লিটারেচার ইত্যাদি যা লিটারেরি কি বলবো কনফিগারেশন হয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে দেখেছি। জগন্নাথের ভজন লেখা হয়েছে, জগন্নাথ মঙ্গল কাব্য লেখা হয়েছে, বাংলায়, উড়িষ্যায় অনেকটা তালিকা খুব দীর্ঘ। আরেকটি বিষয় হচ্ছে আমরা লীলা কথাটাকে একটু বুঝে নেব। ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে লীলা কথাটি রয়েছে, তবে জগন্নাথ সংস্কৃতিতে যাত্রা কথাটি আরো অনেক বেশি প্রাসঙ্গিক। স্নান যাত্রা, রথযাত্রা, চন্দন যাত্রা ইত্যাদি ইত্যাদি। ফলে যিনি পরম ব্রহ্ম, তিনি মাঝে মাঝে লীলা করেন, তিনি কাজ করেন, তার ফাংশন আছে। লীলা তত্ত্ব আপনারা যদি শ্রীরামকৃষ্ণ কথাগুলিতে আলোকে দেখেন, তাহলে লীলা তত্ত্বের অনেক বিস্তারিত ব্যাখ্যা পাবো। আমরা পরবর্তীকালে কোনো সময় শ্রীরামকৃষ্ণের লীলা তত্ত্ব ভাবনা দিয়ে জগন্নাথ লীলা তত্ত্বকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবারে আমরা চলে আসি একটু এক্সপ্লেনেটরি নোটে। আমাদের ভারতবর্ষের মূল দেব দেবতাদের যে মানচিত্র, যেটা ছবি আর কি, সেটা কতগুলি ক্যাটেগরিতে আমরা ভাগ করবো বোঝার সুবিধের জন্য। একটি হচ্ছে নিরাকার, নিরাকার, নির্গুণ ইত্যাদি ইত্যাদি নিরাকার। আমরা হর পার্বতীকে স্বামী স্ত্রী রূপে দেখি, রাধা কৃষ্ণকে প্রেমিক প্রেমিকা, কিন্তু তার বাইরে ব্যতিক্রমী ভাবে জগন্নাথ সুভদ্রা ভাই বোন, দি কাউচ অফ সিবলিং। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে শক্তি তত্ত্ব যেমন রাধার মধ্যে আছে, শক্তি তত্ত্ব যেমন স্বার্থ ভাবনার মধ্যে রয়েছে, সেগুলি ভগিনীতে শক্তি তত্ত্ব, এটা আমরা জগন্নাথ সংস্কৃতিকে দেখলে বুঝতে পারি। আমরা জননীতে শক্তি তত্ত্ব দেখি, কিন্তু ভগিনীতে শক্তি তত্ত্ব, সিস্টারহুড, ব্রাদারহুডের মতো সিস্টারহুড, এবং তার মধ্যে শক্তি তত্ত্ব, এটা জগন্নাথ সংস্কৃতিতে দেখলাম। এটা একটু ব্যতিক্রমী। আমরা মা রূপে পেয়েছি, শিবকে বাবা রূপে পেয়েছি, বাবা ভোলা মহেশ্বর ভাবে আমরা বলি। বাৎসল্য রসের ক্ষেত্রে আমরা কৃষ্ণকে উমাকে সন্তান রূপে পেয়েছি, এগুলো আরেকটি মাত্রা। জগন্নাথ সংস্কৃতিতে আমরা তাকে দীনবন্ধু, অতীত পাবন, পরম পাবন ইত্যাদি অনেক অনেক নামে পেয়েছি। তো এই যে একদিকে স্বামী স্ত্রী, একদিকে প্রেমিক প্রেমিকা, একদিকে ভাই বোন, এই যে ম্যাপিং, এই অনুসারে আমরা একটি জগন্নাথ সংস্কৃতিকে বিচার করলে তার অনেকগুলি মাত্রা আমাদের কাছে পরিস্ফুটিত হবে। প্রথমত আমি যে কাজটা করেছি তার একটি স্কিম্যাটিক প্রেজেন্টেশন আপনাদের কাছে দিই, যে শ্রী জগন্নাথ, তার মিথ আছে, হিস্ট্রি আছে, লিটারেচার আছে, তার কিছু রেকর্ডেড, কিছু আনরেকর্ডেড। যখন গবেষণার কাজে গেলাম, তখন কোনটা কতটা রেকর্ডেড, কোনটা রেকর্ডেড নয়, তার গোটা একটা ছবি আমরা মোটামুটি প্রস্তুত করেছি। কিছু মিথের মধ্যে রেকর্ডেড রয়েছে, কিছু লোকের মুখে মুখে প্রচলিত আছে। ধরুন বানহাট বলে একটা জায়গায় জগন্নাথ মন্দির আছে বর্ধমানে, তার ইতিহাসটা ওখানকার লোকাল মানুষের মধ্যে আছে, সেগুলো লোকাল হিস্ট্রি, লেখা হয়নি, লিখলে রেকর্ডেড হবে। এই সমস্ত কিছু রেকর্ডেড এবং আনরেকর্ডেড, কোনটা পাওয়া যাবে, কোনটা পাওয়া যাবে না, কোনটা আছে, কোনটা নেই, কোনটা পাওয়া সম্ভাবনা, এর একটা পরিপূর্ণ ছবি আমরা তৈরি করেছিলাম যখন কাজ করেছিলাম। এগুলো রিসার্চের প্রয়োজনের ক্ষেত্রে এবং ওটা ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা রিসার্চ মেথোডোলজিতে যেটা করি, খুব সংক্ষেপে বলবো যে মিথ আমাদের কাছে রেকর্ড, পুরাণ আমাদের কাছে রেকর্ড, লিটারেচার, রিসার্চ ইত্যাদি এবং দলীয় দস্তাবেজ, আইনি কাগজপত্র, এগুলো
আর্কিটেকচার, আইকনোগ্রাফ, পেইন্টিং এবং মিডিয়া, এখনকার সোশ্যাল মিডিয়া, এই সমস্তগুলোকে নিয়ে জগন্নাথ সম্পর্কিত বিষয়ে যা যা আছে পাওয়া যায়, তার সঙ্গে আমার নিজের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, তার ফিল্ড এক্সপিরিয়েন্স, ফার্স্ট হ্যান্ড ডাটা, প্রাইমারি ডাটা, এই সমস্ত কিছু 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 নিয়ে আমি আজকে এই উপস্থাপনাটা তৈরি করেছি আপনাদের জন্য। প্রথমে আমরা একটু টাইমটা দেখে নিই, যে আমরা জগন্নাথ সংস্কৃতি নিয়ে কথা বলি, পুরীর জগন্নাথ মন্দির নিয়ে কথা বলি, একটু টাইম স্কেলে দেখি। আসলে কালচার তো তার একটা হরাইজন্টাল অ্যাক্সিস আছে, তার একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আছে, টাইম তার ভার্টিক্যাল। তো আমরা টাইম যদি দেখি, মোটামুটি ভাবে 8th সেঞ্চুরি স্কন্দ পুরাণের সময় বলে ধরা হয়। মোটামুটি 12th সেঞ্চুরি বর্তমান জগন্নাথ মন্দিরের টাইম, মোটামুটি 16th সেঞ্চুরি, আমরা 15th 16th সেঞ্চুরি চৈতন্য দেবের সময়, এই তিনটে বড় সময় রেখা আমরা মাথায় রাখবো, কারণ এই টাইমের মধ্যে জগন্নাথ দেবের বিবর্তনের ছবি আছে। এখন বিষয় হচ্ছে, এই যে মন্দির, পুরী মন্দির, এটা দ্বাদশ শতকে তৈরি হয়েছিল। এর আগে আরো দুটো মন্দির ছিল, ডিস্ট্রয় হয়ে গেছে। সেগুলো কোথায় ছিল, কি অবস্থায় ছিল, তার পরিপূর্ণ রেকর্ড উদ্ধার করা মুশকিল, কিন্তু মিথের মধ্যে উল্লেখ রয়েছে যে আরো দুটো মন্দির ছিল। এটা থার্ড টেম্পল, 12th সেঞ্চুরি একটা সময় পাওয়া গেল। এবারে আমরা একটু দেখি যে জগন্নাথ সংস্কৃতির তার ইভলিউশনের চিত্রটা কিরকম। জগন্নাথ সংস্কৃতির একটা বড় দিক কিন্তু ট্রাইবাল কালচার, সমাজ সংস্কৃতি। সেই দিক থেকে যদি আমরা দেখি যে কিটুম কনসেপ্ট, এটা হচ্ছে শবরদের আদিবাসী সমাজের ট্রাইবাল কালচারের একটা টোটেমিক গড কিটুম। এবং এই কিটুম ছিল তিনজন, রাম্য, বিম্ব, সীতাবই, এই ছিল নাম। তার মানে দুই দাদা, দুই ভাইয়ের মাঝখানে এক ভগিনী। এই প্রথম গল্প জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু আমরা কিটুম সংস্কৃতিতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে স্টোন ওয়ার্শিপ। শ্রী জগন্নাথকে বারবারই বলা হতো যে তিনি নীল মাধব ছিলেন, এটা কিন্তু স্টোন ডেটি ছিল। বর্তমানে জগন্নাথ দারু ব্রহ্ম, তার মানে স্টোন থেকে দারু একটা শিফটিং হয়েছে। এই মাঝখানে অনেকগুলো বিষয় রয়েছে। নীল মাধব, এই যে কিটুম পর্ব, স্টোন ডেটি পর্ব, এইটা অনেক হেজি আমাদের কাছে। সব রেকর্ড নেই, কিছু মিথ আছে, কিছু কিংবদন্তি আছে, পরস্পর বিরোধী কিছু কথাবার্তা আছে, কিন্তু অনেক কিছু আছে এখানে। তারপরে নীল মাধব আমরা একটা কমপ্লিট ছবি পেলাম স্কন্দ পুরাণে, যে নীল মাধবের অন্বেষণ। আপনারা জানেন বিশ্বাবসু কাহিনী। নীল মাধব কন্টিলো থেকে পুরীতে এলেন। এই যে জার্নিটা জগন্নাথ দেবের নীল মাধবের পুরী জার্নি, এই জার্নিতে আমাদের অনেকগুলো কালচারাল, সংস্কৃতি, স্ট্রাকচারাল, ফাংশনাল চেঞ্জের কারণ। প্রথমত কন্টিলো থেকে পুরী, হিল কালচার কোস্টাল এরিয়াতে এলো, স্টোন ডেটি দারু ব্রহ্ম হলো, ট্রাইবাল কালচার একটা দাম্ভিনিক্যাল স্ফেয়ারে চলে এলো। যিনি কেড়ে পূজিত হতেন, গুহাতে পূজিত হতেন, নীলাচল গুহার বাসন, তিনি মন্দিরে এলেন, যেটা ইন্ডিভিজুয়াল স্পেসে পূজিত হতো, একা বিশ্বাবসে পুজো করতেন, সেটা পাবলিক স্পেসে চলে এলো। মানে এতগুলো বিষয় মাথায় রাখার পরে জগন্নাথের যে বর্তমান কালচারাল কনফিগারেশন, তা বুঝতে গেলে এতগুলো বিষয় পর্বটা আমাদের দেখতে হবে। কিন্তু জগন্নাথ একা, মানে এককভাবে দুম করে জগন্নাথ হয়ে যাননি। আজকে জগন্নাথের যে প্রচার প্রসার, জগন্নাথ মাঝখানে বুদ্ধ ছিলেন। সারলা দাসের আমরা ইতিহাস যদি পড়ি, সারলা দাসের মহাভারত, সারলা মহাভারত, সেখানে জগন্নাথ বুদ্ধ, বৌদ্ধ। তারপরে জগন্নাথ হয়েছেন জগদীশ, কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হবে, সেখানে জগন্নাথের নাম নেই, জগদীশ নাম আছে। জগন্নাথের জগদীশ একটা। আপনারা যারা কাশিয়ামে গিয়েছেন দেখবেন জোড়া জগন্নাথ আছে, টুইন জগন্নাথ, যমজ জগন্নাথ, তার নাম জগদীশ মন্দির। সেখানে গীত গোবিন্দ পাঠ্য হয়, পাঠ্য আছে এখনো, নিত্য পাঠ্য। কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হয়। জগন্নাথের জগদীশ রূপ আছে, আরো অনেক রূপ আছে। তো এইসব পর্ব পার করে তিনি জগন্নাথ হয়েছেন। এরপরে যদি আমরা পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্য দেবকে ধরি, তাহলে এই জগন্নাথ আবার চৈতন্য শরীরে সচল জগন্নাথ। ফলে জগন্নাথ দেবের এই যে বিবর্তনের ছবি, এইগুলো আমরা এখন একটু বুঝে নিই যে জগন্নাথের ট্রাইবাল অরিজিন
এবং সংস্কৃতাইজড ফর্ম, এর মধ্যে যে জায়গাটা জগন্নাথ আদিবাসী সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত, এই জায়গাটাতে রিসার্চ খুব কম হয়েছে, খুবই কম হয়েছে। এটা রিসার্চ না করার অনেক কারণ রয়েছে। কম হয়েছে মানে কেউ করতে পারেনি বা করেননি তা না। আমি নিজেও একবার ভেবেছিলাম করব, কিন্তু শহরের ভাষাটা না জানলে এই কাজটা করা খুব মুশকিল। এমনি সংস্কৃত, উড়িয়া, বাংলা, ইংরেজি, অন্যান্য লিটারেচার চালিয়ে দেওয়া যায়, কোনো না কোনোভাবে কারো সাহায্য নেই। কিন্তু ট্রাইবাল ল্যাঙ্গুয়েজটা না জানলে কোন জায়গাতে পৌঁছানো মুশকিল। কিছু টেকনিক্যাল অসুবিধে রয়েছে। যাই হোক, আমরা যে জগন্নাথ নিয়ে ব্যাপক চর্চা করি, সে কিন্তু সংস্কৃতায়িত জগন্নাথ। এটা আমাদের একটু মনে রাখলে ভালো হয়। টোটাল দিকে নীল মাধবের কথা আমরা বলেছি। এবারে আমরা আসি জগন্নাথ সংস্কৃতির দুটো দিক। একটা হচ্ছে স্টোন কালচার, স্টোন ওয়ার্শিপ, আর একটা হচ্ছে ট্রি ওয়ার্শিপ, বৃক্ষ উপাসনা। দুটোই নেচার ওয়ার্শিপের অন্তর্গত। একটুখানি দেখে নিই যে কিভাবে জগন্নাথের বর্তমান রূপটা হওয়া সম্ভব। একটা ভিজুয়াল রিকনস্ট্রাকশন। স্টোন ওয়ার্শিপের যে বিষয়গুলো এখন আমাদের কাছে আছে, আমাদের সংস্কৃতিতে আছে, ভারতবর্ষে নর্থ ইস্টে বা কোথাও কোথাও আছে, সেটা হচ্ছে মনোলিথ কালচার। আমরা পাথরের উপরে কালচারাল ভ্যালু, রিলিজিয়াস ভ্যালু ইম্পোজ করি। বাংলায় বলে মানলে, না মানলে পাথর, মানলে শিব। মানে যদি মানি, আমি যদি ভ্যালু ইম্পোজ করি তবেই আমি পাথরের শিব পাবো, তা নাহলে না মানলে পাথর। তো আসলে স্টোন ওয়ার্শিপ হলে তার মধ্যে কিছু কালচারাল ভ্যালু ইম্পোজ করা হয়। কিরকম? একটা আচ্ছা, বৃক্ষ ওয়ার্শিপ আমি দেখাবো। স্টোন ওয়ার্শিপ দেখুন, উড়িষ্যার একটি লোকদেবী স্বপ্নেশ্বরী, পাথর। আপনি একে শিব ভাবতে পারেন, অন্য কিছু ভাবতে পারেন। নারায়ণ শিলাকে তো আমরা নারায়ণ বলেই ভাবি। তো এইরকম নানান রকম রেজিস্টার তৈরি হয়েছে পাথরকে নানান রকম দেবতার সঙ্গে, সুপার ন্যাচারাল স্পিরিচুয়াল পাওয়ারের সঙ্গে যুক্ত করে ভাবা হয়েছে। নীল মাধবের যে মূর্তি, সেটা কিন্তু ওই নীল মাধব, নীল স্টোনের মধ্যে একটা কালচারাল ভ্যালু ইম্পোজ করা হয়েছিল, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এবারে প্রশ্নটা হচ্ছে যে জগন্নাথের এই যে রূপ, এই রূপটা কিরকম হবে? বিভিন্ন জায়গার মনোলিথ এবং বিভিন্ন ডেটির একটা ক্রোনোলজি করে, একটা প্রভাব ক্রোনোলজি করে আমরা এরকম একটা বিবর্তনের ছবি দেখতে পাই যে কিভাবে ডেভেলপ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা থিওরিটিক্যালি করা, কিন্তু এটা বাস্তবে এরকম একটা জিনিস বাস্তবে থাকতে হবে। খুঁজতে 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 যে বিষয়টা আপনাদের দেখে ভালো লাগবে, ত্রিপুরাতে একটি অতি প্রাচীন জগন্নাথের বিগ্রহ পাওয়া গেল, যে বিগ্রহটি এইরকম। এটি পুরীর মন্দিরের জগন্নাথের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। আপনারা দেখে বুঝতে পারছেন যে অনেক প্রাচীনতা আছে এর মধ্যে। তো জগন্নাথের যে চোখে দেখা রূপ, ভিজুয়াল কনফিগারেশন, মানে so far as the visual configuration of Lord Jagannath is concerned, আমরা এরকম একটা বিবর্তনের সম্ভাব্য ছবি, এটা কোনো শেষ কথা নয়, এরকম একটা সম্ভাব্য ছবি আমরা তৈরি করেছি বিভিন্ন প্রমাণ সাপেক্ষে। তার একটি প্রমাণ চাক্ষুষ আমরা দেখালাম। এবারে আমরা চলে আসি নীল মাধব। আচ্ছা, নীল মাধবকে তো আমরা কেউ দেখিনি। বিশ্বাবসু যে নীল মাধবকে এনেছিল কলকাতা থেকে পুরীতে আনা হয়েছিল, সে বিগ্রহটা গেল কোথায়? সেটা নেই আমাদের কাছে। তাহলে নীল মাধবকে দেখতে কেমন ছিল আমরা জানি না। কিন্তু এখন নীল মাধব বলে যে বিগ্রহগুলি পূজিত হচ্ছে নীল মাধব রূপে, এরকম বেশ কিছু নীল মাধবের বিগ্রহ আমরা আপনাদের দেখিয়ে আন্দাজ করার চেষ্টা করবো তিনি কেমন ছিলেন। নীল মাধবের বিগ্রহ, আচ্ছা একটু আপনারা লক্ষ্য করুন, এটা অতি প্রাচীন একটি নীল মাধবের বিগ্রহ। এই যে নীল মাধবের মুখের এই যে কন্ট্রোল লাইন এবং এই যে ত্রিপুরা থেকে পাওয়া এই যে কন্ট্রোল লাইন খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তার মানে একটা প্রাচীনতা আছে। আমরা বর্তমান যে বিগ্রহটা দেখি তাকে নীল বর্ণ করে নীল মাধবকে বোঝানো হয়। কয়েকটা নীল মাধবের বিগ্রহ আপনাদের দেখায়, খুব কম আমরা দেখতে পাই। এটা বাংলাদেশের সিলেটের কাছাকাছি মণিপুর সংলগ্ন মণিপুরি পাড়া থেকে পাওয়া একটি নীল মাধবের বিগ্রহ, এবং জগন্নাথ সংস্কৃতিতে এটা একটা খুব বিরল বিগ্রহ। আপনারা দেখছেন হাত রয়েছে, নাই হাত জগন্নাথ। এটা সবসময় জগন্নাথ সম্পর্কে ধ্রুব সত্য নয়। জগন্নাথের যে 32 দেশ আছে তার মধ্যে বহু বেশি হাত রয়েছে। ফলে নাই হাত জগন্নাথ কিন্তু একটা ফোক
কনস্ট্রাক্ট, একটা পপুলার কনস্ট্রাক্ট, সর্বদা সত্য নয়। এই মূর্তিটাকে একটু ভালো করে লক্ষ্য করুন, চোখের ওপরে যে ভুরু আঁকা রয়েছে একটু টিবেটিয়ান, একটু ইন্ডো টিবেটিয়ান টাচ রয়েছে আর্টের দিক থেকে, তার যদি স্টাইলের দিক থেকে দেখি। এবং আপনারা দেখুন মাথার উপরে মকর রয়েছে, মকরের মূর্তি রয়েছে, তার মানে মকর বাহিনী, গঙ্গা ইত্যাদির সঙ্গে তার যোগ রয়েছে। চোখটা দেখুন পুরীর চোখের মতো নয়। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন শুধু সামনে রাখি, যে যারা জগন্নাথ সংস্কৃতিকে নিয়েছেন, জগন্নাথ কনসাসনেসকে নিয়েছেন, তারা প্রত্যেকে জগন্নাথের বিগ্রহকে পুরীর কপি পেস্ট করেননি। এই কারণ হচ্ছে প্রত্যেকে শ্রী জগন্নাথকে কেন্দ্র করে নিজেদের কালচারাল কনস্ট্রাক্ট করেছে, প্রত্যেকে নিজেদের এথনিক মার্কারকে জগন্নাথের মধ্যে কি বলবো অভিক্ষেপ করেছে। এটা তার একটা, এটার মধ্যে আমরা টিবেটিয়ান বার্মিজ ইনফ্লুয়েন্স খুব পরিষ্কারভাবে দেখি। একটু জগন্নাথের বিগ্রহ আমরা এত ফুলে ফুলে ঢাকা থাকে, আমরা বিগ্রহকে দেখতে পাই না। আসলে জগন্নাথ একটা ক্যাটেগরির আইকনোগ্রাফ, আর বলরাম সুভদ্রা আরেকটা ক্যাটেগরির আইকনোগ্রাফ। দুটো কিন্তু আইকনোগ্রাফিক্যালি একটু ডিফারেন্ট, আপনারা চোখে দেখেই বুঝতে পারবেন। এই যে দেখুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদিকে একটা জগন্নাথ, মাঝখানে সুভদ্রা, ওদিকে বলরাম। এর ডিফারেন্সটা আপনারা এই পরের ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে বলরাম এবং সুভদ্রা, তার চোখের মধ্যে এরকম একটা কার্ভেচার আছে, কিন্তু জগন্নাথের এটা পুরো জিওমেট্রিক একটা ফর্ম। ফলে চোখে দেখার দুটো আলাদা, দুটো এক সময়ের বিগ্রহ, একই সঙ্গে একইভাবে তৈরি হয়েছিল, এটা সিদ্ধান্ত করা একটু কঠিন। আসলে জগন্নাথের বিগ্রহ হয়তো একটা কাল থেকে উঠে এসেছিল, এবং বলরাম সুভদ্রার যে আইকনোগ্রাফিক কনফিগারেশন, সেটা আর একটা ঘটনা, দুটো এক জায়গায় হয়েছে। ফলে দুই আর্ট ধারা, শিল্প ধারা, দারুণ তক্ষণ ধারা একটা সম্মেলন আমরা জগন্নাথে দেখতে পাচ্ছি। এই জগন্নাথকে আমরা এইভাবে দেখার সুযোগ পাই না। আসুন আমরা আরেকটু জগন্নাথের মূর্তিগুলো ভালো করে দেখি, একটু ভালো করে দেখি নিন। এটা হচ্ছে উড়িষ্যা, পুরী স্ট্যান্ডার্ড। আমরা পুরীকে স্ট্যান্ডার্ড ধরে যদি আমরা একটু মেজার করি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড থেকে কতটা কাছে, কতটা দূরে, কতটা ইউনিক, এগুলো যদি মেজার করি, এটা পুরী স্ট্যান্ডার্ড। জগন্নাথের মাথায় পদ্ম, সুভদ্রার মাথায় তাই, বলরামের মাথায় সর্প, শেষ নাগ। বলরাম শিব, তো তার মাথায় শেষ নাগ। তো এই যে এখানে ছবিগুলো আমরা দেখছি, জগন্নাথ দেবকে কেন্দ্র করে একটা বিরাট চিত্রকলার পরম্পরা রয়েছে, শুধু পটচিত্র না, জগন্নাথ দেবের যে চিত্র করা তার একটা বিরাট পরম্পরা রয়েছে। শুধু দারুণ তখন নিম বৃক্ষে জগন্নাথ তৈরি এমনটা কিন্তু নয়, অনেক পর্যায়ে কাজ হয়। আমরা সমস্ত জগন্নাথ একটু কি বলবো, মানে টপ অ্যাঙ্গেল শট বলি আমরা, টপ অ্যাঙ্গেল শট আমরা একটু জগন্নাথের, এটা ত্রিপুরায় তোলা, জগন্নাথ দেবের অভিষেক হবে, নতুন বিগ্রহ বসবে, এই সময় একটা ঘরে রাখা ছিল। আমাকে তারা অনুমতি দিয়েছিলেন রিসার্চের জন্য ছবি তুলতে, সাধারণত কাউকে যেতে দেওয়া হয় না, কিন্তু আমি অনুমতি পেয়েছিলাম। আমার নিজের মাথার উপরে কি আছে খবর রাখি না, অত্যন্ত দুঃসাহস করে জগন্নাথের মাথায় কি আছে ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুদর্শন, জগন্নাথ দেবের 4টে মূর্তি, কিন্তু 3টে নয়। সুদর্শন, একে নিয়ে অনেক কাহিনী কিংবদন্তি রয়েছে। সুদর্শন কাষ্ঠের উপরে অবস্থান করে, এটি হচ্ছে সুদর্শন চক্র। আমরা জগন্নাথ মন্দিরের উপরে দেখি 8টা স্ট্রোক আছে। অনেকে বলে বুদ্ধের যে অষ্টাঙ্গিক মার্গ, তার একটা প্রতীক, ইত্যাদি ইত্যাদি। সুদর্শন চক্র, নীল চক্র, জগন্নাথ মন্দিরের উপরে নীল চক্র। এবারে একটু আসি জগন্নাথ মূর্তির ব্যাপারে শাস্ত্রীয় দুটি একটি কথা। চতুর্মূর্তি সব ভগবান, স্কন্দ পুরাণ বলছে 4টি মূর্তি, 3টে নয়। আমরা একটা মূর্তির কথা বলি না। এই মূর্তিগুলো তাদের মানে কি বলবো পজিশন আছে, কি কি আছে, কালার স্পেসিফিকেশন আছে। নীলাভ্র শ্যামলম বিষ্ণু, শঙ্খেন্দু ধবলম বলম, রক্তম সুদর্শনম চক্রম, সুভদ্রম কুঙ্কুমানম। রং কি হবে এটা বলা আছে, মানে জগন্নাথ দেবের কালার আমরা ইচ্ছে করলে উৎপাদন করতে পারি না শাস্ত্রীয়ভাবে।
তাদের পজিশন স্পেসিফিকেশন আছে। আমরা এই পজিশনটাকে চেঞ্জ করতে পারি না। আমরা যখন জগন্নাথকে দেখি ঠিক এইভাবে জগন্নাথকে দেখি। এটা ওলটপালট কখনো 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 হয়ে যায় আমাদের না জানার কারণে, কিন্তু শাস্ত্রীয় মতে এটা হচ্ছে জগন্নাথের মানে চতুর্বিগ্রহের ঠিক ঠিক অবস্থা। আচ্ছা, মিথ আপনারা সবাই জানেন, শ্রী কৃষ্ণের অপরা দেহপিণ্ড সাগরে নিক্ষেপ করা হলো, সেটা ভাসতে ভাসতে পুরীতে এলো এবং সেই দারু তুলে এনে সেখান থেকে জগন্নাথের বিগ্রহ তৈরি হল। এই মিথটা আমার প্রশ্ন অন্য জায়গায়, যে যে পথ ধরে এই দারুটা এসেছিল এই পথটা কিন্তু কোস্টাল, আমাদের ওইদিকে কোনক্ষণ মালাবাগ থেকে শুরু করে আমাদের এই পূর্ব ভারতের যে কোস্টাল, এই যে কোস্টাল রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু মূলত জলপথে সিল্ক রুট। জগন্নাথ সংস্কৃতির বিকাশে বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স, বাণিজ্য পথ তার একটা বিরাট ভূমিকা আছে। এটা শুধু মিথের পথ না, এটা একটা সিল্ক রুট। এখন জগন্নাথ সঙ্গে বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের জগতের সম্পর্ক একটি বাংলা প্রবাদে টিকে রয়েছে। প্রবাদটা আপনারা সবাই জানেন, আমি হাফ বলবো, বাকিটা হাফ আপনারা বলবেন। রথ দেখা কেন জগন্নাথের সঙ্গে রথ দেখাই তো খুব ভালো ছিল, কলা বেচাটা কেন জুড়েছে কোনো না কোনো ভাবে ট্রেড অ্যান্ড কমার্সের সঙ্গে। এটা কিন্তু জগন্নাথ সংস্কৃতির সঙ্গে, আসলে আমাদের সমস্ত সংস্কৃতির বিকাশে অর্থনীতি বাণিজ্য একটা খুব বড় দিক। এটা আমরা অনেক সময় যারা আমরা কালচারাল হিস্ট্রি নিয়ে কাজ করি, লিটারেচার নিয়ে কাজ করি, তারা সবসময় এই জিনিসটাকে তারা আমি দেখি না। তাই এটা সিল্ক রুটে এসেছিলেন। একটু শাস্ত্রে কি বলেছে দেখে নি, তারপরে আমরা জগন্নাথের ছবি দেখব। বেদিক রেফারেন্স, এই যে দারু ভেসে আসে, দারু প্লবতে সিন্ধু, এই বিষয়টা বৈদিক বেদের, ঋগ বেদের মধ্যে বিশেষ করে রয়েছে। এগুলো মিথের রেফারেন্স। অন্যান্য যা কিছু আছে এতগুলো পুরাণের মধ্যে, তলায় বাংলার ক্রিয়েটিভ লিটারেচার, উড়িষ্যার অনেক লিটারেচার তালিকা দিয়ে এর মধ্যে জগন্নাথের মূল যে মিথিক্যাল কাঠামো, দর্শন ইত্যাদি আমরা খুঁজে পাব। জগন্নাথ কোথায় কি, কোন শাস্ত্র কেমন ভাবে জগন্নাথকে দেখেছে? স্কন্দ পুরাণ বলছে নীলমাধব বিষ্ণু, বিষ্ণু এই হচ্ছে স্কন্দ পুরাণের দিশা। ব্রহ্মপুরাণ বলছে কৃষ্ণ জগন্নাথ অভিন্ন, যেটা চৈতন্যদেব পরবর্তীকালে বলেছিলেন। পঞ্চশাখারা বলছেন অবতার, জগন্নাথ অবতারী পুরুষ, বাকিরা তার অবতার। বেদান্ত সার গুপ্ত গীতা বলছেন জগন্নাথ সব অবতারের সৃষ্টিকর্তা, মানে অবতারী তত্ত্ব। জগন্নাথ চরিতামৃতেও তাই বলছে। জগন্নাথ কার চোখে কেমন, এটাও একরকম নয়। রামানুজাচার্যের কাছে জগন্নাথ পরম ব্রহ্ম, শঙ্করাচার্যের কাছে শিব, শ্রী চৈতন্যের কাছে ব্রজেন্দ্র নন্দন, লালন ফকির বলেছিলেন ধর্মপ্রভু। মা শারদাকে যখন জিজ্ঞাসা করা হলো কি দেখলেন মা, বললেন আমি তো বাবা শিবকে দেখলাম। তার মানে জগন্নাথ সব শাস্ত্রে একরকম নয়, সবার কাছে জগন্নাথ একরকম নয়। যে তাকে যেভাবে দেখেছেন, হ্যাঁ, যে যথা মম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, এই যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটিটা ছবি আমরা বিভিন্ন শাস্ত্রের মূল কথা এবং বিভিন্ন মনীষীদের জগন্নাথ সম্পৃক্ত অনুভবের কথা বিচার করলে দেখতে পাই। এই যে স্থিতিস্থাপকতা, নমনীয়তা, এটা জগন্নাথ সংস্কৃতির একটা বিরাট দিক। স্কন্দপুরাণে কি আছে এগুলো সবকটা পুরাণের কথা আপনাদের দেখাতে পারলে, বলতে পারলে ভালো হতো। আমি 1 ঘন্টার মতো পরিসরে হিসাব করে করে এনেছি। মিথ রয়েছে, আছে তৃতীয় যুগে বিপ্রা ইন্দ্রদুম্ন মহান লিঙ্গ, ইন্দ্রদুম্নের কিংবদন্তিটা রয়েছে। জগন্নাথের দারু রূপের কথা আছে, হ্যাঁ, ইয়াত্রাস্তে ধারবতনু শ্রী ঈশ্বর মানুষ লীলায়া। জগন্নাথ মহা রহস্যময় দেবতা, তার লীলা খুব মানুষকে কি বলবো, আমাদেরকে খুব দ্বন্দ্বে ফেলে। তিনি এলেন মানুষ লীলা করবেন বলে, শরীর নিলেন নয়, এ তো মহাবিড়ম্বনা আপনার আমার জন্য।
একজন মানুষ লীলা করবে, কিন্তু মানুষ হয়ে এলেন না, দারু রূপে মানুষ লীলা করবে। মানুষ রূপে মানুষ লীলাটা আমরা বুঝতে অভ্যস্ত। আমরা শ্রী চৈতন্যদেবকে দেখেছি, শ্রী রামকৃষ্ণদেবকে দেখেছি, কিন্তু দারু রূপে মানুষ এই তার আমাদের স্কন্দ পুরাণের রেকর্ড। জগন্নাথ বিষ্ণু নীলাচল গুহাবাসন, তিনি নীলাচল গুহাবাসী, শঙ্খচক্র গদাপদ্মধারী, এসব প্রতিষ্ঠিত হয়ে গেছে স্কন্দ পুরাণের সময়। তিনি প্রণব রূপ স্কন্দ পুরাণে। আদিতে তিনি প্রস্তুত ছিলেন। আমি আগে একবার বলেছি, স্কন্দ পুরাণটা এমন একটা সময় লেখা হয়েছে যে সময় জগন্নাথের প্রস্তর যুগ শেষ এবং জগন্নাথের দারু যুগ শুরু। এই যে ট্রানজিশন ফেজ, এই ট্রানজিশন ফেজটাকে লেখা হয়েছে স্কন্দ পুরাণ। যার জন্য দেখবেন এই যে বিষ্ণুর নীলাশ্ম বর্ণ, নীল অশ্ম, ব্লু স্টোন, অশ্ম পাথরের, ফসিলিত পাথর, জীবাশ্ম বলি না, জীবের অশ্ম, নীল পাথরের অনেক রকম ব্লু স্টোন ছিল। এই যে সমাপতন পর্বে জগন্নাথের স্কন্দ পুরাণ লেখা হয়েছে। এই দুটোই আমরা স্কন্দ পুরাণের মধ্যে পাই। প্রস্তর বিগ্রহ শেষের যুগ, দারু বিগ্রহ শুরুর যুগ। ইনফ্যাক্ট দারু বিগ্রহ শুরুর কাহিনীটা স্কন্দ পুরাণে বিশেষ করে আমরা পাই। বলরাম সম্পর্কে কি বলা হয়েছে? তিনি নাগরাজ। নাগরাজ। সুভদ্রা সম্পর্কে বলা হয়েছে যে তিনি হচ্ছেন শক্তি, তিনি শক্তি তত্ত্ব এবং সর্বলোক জননী, অর্থাৎ তার মধ্যে মাতৃতত্ত্ব আছে। কিন্তু শক্তি তত্ত্বকে আমরা মায়ের মধ্যে দেখেছি, জগন্নাথ সংস্কৃতিতে ভগিনীতে শক্তি তত্ত্ব, এটা একটা ইউনিক ফিচার। এইটা দেখুন, আমরা প্রথাগতভাবে যারা জেন্ডার স্টাডি করি, এই জিনিসটাকে আমরা সবসময় আমাদের অভ্যস্ত ভাবনা দিয়ে বেরোতে পারবো না। কোন রূপে না স্ত্রী রূপে না লক্ষ্মী সর্বত্র তিষ্ঠতি। তিনি যখন পুরুষ তখন তিনি ভগবান বিষ্ণু, তিনি যখন নারী তখন তিনি স্ত্রী নাম না কমলা। মানে তথাকথিত জেন্ডারের যে আমরা একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্টালাইজেশন করি, এইটা কিন্তু এখানে খাটছে না। একই সত্তা তিনি নিজেকে দুরকম ভাবে প্রকাশ করেছেন। মানে বেসিক্যালি আমরা যে জেন্ডার ডিভিশনের কথা বলি, এখানে কিন্তু আমরা দেখছি ইট ইজ নট এনি অ্যাবসলিউট কনসেপ্ট। অর্থাৎ ওয়েস্টার্ন জেন্ডার কনসেপ্টের এই যে সাত ডিভিশন, ভার্টিক্যাল ডিভিশন, এটা কিন্তু একটা কি বলবো কাউন্টার আর্গুমেন্ট আমরা এখানে খুঁজে পাচ্ছি, বা কাউন্টার একটা ট্রুথ এখানে খুঁজে পাচ্ছি। ঠিক আছে, জগন্নাথ শিব তত্ত্ব, শক্তি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব সবটাই জগন্নাথ চেতনার মধ্যে রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে একমাত্র আমাদের সমস্ত গবেষণার ফোকাস কিন্তু বিষ্ণু তত্ত্ব হিসেবে জগন্নাথ। মানে যে জগন্নাথ নিয়ে ব্যাপক গবেষণা, সেটাকে জগন্নাথকে বিষ্ণু, কৃষ্ণ, নারায়ণ ধরে শক্তি তত্ত্বে জগন্নাথ, শিব তত্ত্বে জগন্নাথ, এই নিয়ে কিন্তু গবেষণার কাজ এখনো বাকি আছে। এর মধ্যে আমার আরেকটা বিষয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি একটু আগে যুক্ত করেছে, যে বৈষ্ণব তত্ত্বের মধ্যে জগন্নাথটা যে একটা বিরাট বড় ক্ষেত্র, এই জায়গাটা কিন্তু ফর্মাল রিসার্চের মধ্যে বাদ পড়েছে। এটাও ঘটনা। তাহলে বিষ্ণু তত্ত্বের আলোকে যে জগন্নাথ, সেটাও কিন্তু আমাদের বৈষ্ণবীয় যে গবেষণা পরিষদ, তার মধ্যে জগন্নাথকে ধরতে হবে। ইনফ্যাক্ট এইটা হওয়ার, এটার থেকেই কিন্তু আমার গবেষণা শুরু। কারণ আমি ওড়িশাতে একবার শ্রী জগন্নাথ এর উপরে একটা লিটারেচার কোর্স হয়েছিল, সেখানে আমাকে ডেকেছিল। আমি জগন্নাথ গবেষকদের সঙ্গে অনেক কথাবার্তা বলে যেটা বুঝলাম যে বাংলার জগন্নাথ নিয়ে কোনো কাজ হয়নি। জগন্নাথ সংস্কৃতি উড়িষ্যায় তৈরি হয়েছে, তারা সেবা পূজার ধারা জারি রেখেছে, এটা একটা বিরাট বড় কাজ। ভগবানের সেবা পূজা চলতে থাকবে, তাতে মানুষের অনেক আত্মিক উন্নয়নের বিষয় ঘটে। কিন্তু জগন্নাথ সংস্কৃতির প্রচারে, জগন্নাথের তত্ত্বায়নে পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি মানুষের বিরাট ভূমিকা ছিল। সেটা কিন্তু খুব কম সংগঠিত হয়েছে। যার জন্য আমার প্রথম প্রজেক্ট হয়েছিল শ্রী জগন্নাথ ইন ওয়েস্ট বেঙ্গল, নেপাল অ্যান্ড বাংলাদেশ। বাঙালির কি খবর, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য পিপল অফ বেঙ্গল, এইটা খুঁজতে গিয়ে আমার কাজ। যাই হোক, এগুলো অন্য কথা। শ্রী জগন্নাথ চৈতন্যদেব সম্পর্কিত একটি কথা বলি।
আপনারা জেনে খুশি হবেন উড়িষ্যার যে জগন্নাথ মন্দিরের যে ক্রনিকাল মাদলা পঞ্জি, সেই মাদলা পঞ্জিতে চৈতন্য দেবের নাম লিখিত আছে। অনেকে পুরী ভ্রমণ করেছেন, অসমের শ্রীমন্ত শঙ্করদেব করেছেন, বাংলার লালন ফকির করেছেন, কিংবা লালন ফকির তো অনেক পরে, হ্যাঁ, অনেকেই সেখানে গিয়েছিলেন, কিন্তু খুব কম মানুষের নাম মাদলা পঞ্জিতে লেখা আছে, তার মধ্যে চৈতন্য দেবের কথা লেখা আছে। অচল ব্রহ্ম সচল ব্রহ্ম, এটা আমরা জগন্নাথ চৈতন্য দেবের পরে এই বিষয়টা আমরা দেখতে পেলাম। চৈতন্যের চোখে জগন্নাথ, চৈতন্য জগন্নাথকে কেমন দেখেছিলেন? গরুড়ের পাছে রহি করেন দর্শন, দেখেন জগন্নাথ হয় মুরলী কথা। তিনি কিন্তু জগন্নাথ দেখেন, তিনি কৃষ্ণকে দেখেছিলেন। হ্যাঁ, আবার কি আর দিনে করেন প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র মন্ডল, তিনি কৃষ্ণকে দেখেছিলেন। ফলে জগন্নাথ তার কাছে কৃষ্ণ। চৈতন্য দেবের এই যে জগন্নাথ দর্শন কৃষ্ণ তত্ত্ব হিসেবে, এটাই কিন্তু গৌড়ীয় বৈষ্ণব আমাদের বাঙালিদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। জগন্নাথ গৌড়ীয় বৈষ্ণবদের কাছে একটা প্রাণের ঠাকুর হয়ে উঠেছিল। চৈতন্য দেবের আগে জগন্নাথ দেব বাংলায় এসে গেছে। আমাদের এই বাঁকুড়ার কাছে পূর্বভূম নকুল তুঙ্গ, ওখানে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এই যে ব্যাপকতা, ঘরে ঘরে জগন্নাথ, এইটা হয়নি। দক্ষিণ 24 পরগনায় একটি মন্দির আছে, কেশবেশ্বর মন্দির, খুব বিখ্যাত মন্দির। এখানে একটা মেলা, সেই মেলাতে সারা গ্রামের যত বৈষ্ণব বিগ্রহ আছে, বিশেষ করে নারায়ণ ছিলা নিয়ে তারা এখানে জড়ো হয়। জগন্নাথ সেখানে কারো কারো বাড়ির বিগ্রহ আছে। ঘটনা কি ঘটেছিল? তিনি যখন পুরী চলে যাচ্ছিলেন, ওই রামচন্দ্রখানা নদী পার করে দেওয়ার কথা, এই প্রসঙ্গ আপনারা জানেন, তখন তার সঙ্গে একটা গোটা টিম চলে গেছে। আপনারা জানেন তখন পুরী আর বাংলার, উড়িষ্যার বাংলার পলিটিক্যাল রিলেশনটা খুব সুবিধাজনক ছিল। তবে তিনি সবাইকে নিরস্ত করে বলেছিলেন যে তোমরা ঘরে বসে জগন্নাথের আরাধনা করো, ঘরেই জগন্নাথকে পাবে। দক্ষিণ 24 পরগনায় এত জগন্নাথের বিগ্রহ আছে আপনারা চিন্তা করতে পারবেন না, এবং সব 500 বছরের বিগ্রহ। আমি সার্ভে করেছি দক্ষিণ 24 পরগনায়, মানে মোর দ্যান 500 ইয়ার্স এত বিগ্রহ কি করে হলো একটা জায়গায়। তার কিছু ইতিহাস উদ্ধার করার সেটা আমরা করেছি। কিন্তু যেটা বলতে চাইছি যে চৈতন্যদেবের জন্য জগন্নাথ দেব বাঙালির কাছে ব্যাপকভাবে গৃহীত হয়েছে। পরবর্তীকালে আমরা পেলাম বাসুকোষের নির্মাণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। আমরা যখন এই কথাগুলো বলি না, খুব আবেগের কতগুলো কথা বলি যেগুলো শাস্ত্রীয়ভাবে ঠিক দাঁড়ায় না। যখন আমরা বলি যে যখন চৈতন্যদেব রথের দিকে চেয়ে আছেন তখন ভক্ত ভগবানকে দেখছেন না, একজন সচল বিগ্রহ আর একজন অচল বিগ্রহ। চৈতন্যদেব সচল বিগ্রহ, সচল ব্রহ্ম, অচল ব্রহ্মকে দেখছে। ব্রহ্ম ব্রহ্মকে দর্শন করছে, ভক্ত ভগবানের না, ব্রহ্মের ব্রহ্ম দর্শন। আমার মনে হয় এইভাবে জিনিসটাকে দেখলে আমরা চৈতন্যদেব জগন্নাথের সম্পর্ককে নতুনভাবে আলোকিত করতে পারি। আমাদের সামনে তো বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজে রয়েছে শাস্ত্র। শ্রী জগন্নাথ কালচারাল ইন্টিগ্রেশন, যেটা জগন্নাথ দেব সম্পর্কে সব থেকে বড় কথা, যে কথাটি সারা পৃথিবীর জন্য আজকে জরুরি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন বিষয়টা একটা গুণ, যার মধ্যে ইন্টিগ্রেশন আছে। এই ইন্টিগ্রেশনটা যার ভিতরে মেকানিজমটা কাজ করে, তার ভিতরে কালচারাল ইন্টিগ্রেশনও হবে, রিলিজিয়াস ইন্টিগ্রেশনও হবে, সব রকম ইকুয়ালিটি তার ভিতরে তৈরি হবে। ইকুয়ালিটিটা একটা গুণ, মানে আমার কালচারাল ইন্টিগ্রেশন আছে, রিলিজিয়াস ইন্টিগ্রেশন নেই, এরকম কেস পেলে বুঝতে হবে যে ইন্টিগ্রেশনটাই নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে, সমন্বয়ের জায়গায় দাঁড়িয়ে, সর্বশাস্ত্র সর্বভাবনা একত্রীকরণ, হ্যাঁ, এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা পেয়েছি জগন্নাথ পূজার মন্ত্রে। এই সংস্কৃত মন্ত্র আমি করব না, এর বাংলা হচ্ছে তিনি দারুণ ব্রহ্ম প্রণব তরু সর্ববেদের সার। তিনি যোগীর কাছে হংসতত্ত্ব, শ্রীপতির কাছে বৈষ্ণব, শৈবের কাছে ভৈরব, সত্যতত্ত্বে বৌদ্ধের কাছে বৌদ্ধ, জৈন সিদ্ধান্ত মুক্তি, পাম দেব পাঠ নিত্য বলি কদুষ হরণ নীল শিলাধিনাথ। কি নেই এর মধ্যে? সনাতন ধর্মের যতগুলো মেজর অর্ডার,
প্রত্যেকে এই জায়গায় একীভূত হয়েছে কাকে কেন্দ্র করে? জগন্নাথকে কেন্দ্র করে। এটা শিবকে কেন্দ্র করে হলো না কেন? এটা শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে হলো না কেন? এটা অন্য কাউকে কেন্দ্র করে হলো না কেন? এটা জগন্নাথকে কেন্দ্র করে হলো কেন? এইখানে কিন্তু কালচারাল স্টাডিজের দিক থেকে জগন্নাথ সংস্কৃতি আমাদের কাছে খুব অন্বেষণের খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কিসের কারণে, কিসের জন্য? চলুন পরের স্লাইডে যাই। এটা আমরা ল্যাবে একটা আর্টিফিশিয়ালি একটা কনসেপচুয়াল মডেল তৈরি করেছি যে এমন একটা জায়গা যেখানে সবটাই একটা জায়গায় সমাবিষ্ট হয়ে আছে, হারমোনিয়াস কোএক্সিস্টেন্সের জন্য। এটা মানে আমরা ল্যাবরেটরিতে তৈরি করেছি, বাকি কম্পিউটারে রিপ্রোডিউস করেছি, কিন্তু এই ছবি আমরা তৈরি করিনি। এই ছবি জগন্নাথ রিসার্চ ইনস্টিটিউটের ছবি। আপনারা দেখুন যতগুলো পন্থা আছে, সমস্ত মত, সমস্ত পথের পন্থা টার্মিনাল ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে লর্ড জগন্নাথ। এইটা আমাদের কাছে আবশ্যক, এইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শ্রী রামকৃষ্ণদেব ইন্টিগ্রেশনের প্রশ্নে পরবর্তী যে বিষয়টা আসি আমরা, যেটার সঙ্গে জগন্নাথ সংস্কৃতি, জগন্নাথ চেতনা এবং শ্রী রামকৃষ্ণ প্রদত্ত চেতনার দর্শনের যোগাযোগ, এই বিষয়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যে ওখানে জগন্নাথ হচ্ছে সর্ব বেদান্ত সারম, আর আমরা পেলাম ঠাকুরকে সর্বধর্ম স্বরূপিণী। দুটোর মধ্যে কনসেপচুয়াল ডিফারেন্স খুব কম। আমরা জগন্নাথ সংস্কৃতিতে পেয়েছি সার কথা, থিওরিটিক্যাল পয়েন্ট, কিন্তু তার রূপটা পেয়েছি ঠাকুরের মধ্যে। আমরা বীজ হিসেবে পেয়েছি জগন্নাথ সংস্কৃতি, কিন্তু ব্যক্তিত্ব হিসেবে দেখেছি চৈতন্যদেবকে তো আমরা দেখিনি, কিন্তু ব্যক্তিত্ব হিসেবে আমাদের এই দুটো তিনটে শতক দেখেছে শ্রী রামকৃষ্ণদেবকে, যিনি মূল তত্ত্ব ধারণ করে আছেন স্কন্দ পুরাণ যাই বলে, তিনি মূর্ত হয়েছে ঠাকুরের মধ্যে। যে বার্তাটা জগন্নাথ চেতনার মূলে রয়েছে সেটা বাংলায় হয়েছে শ্রীরামকৃষ্ণের মধ্যে। ফলে জগন্নাথ সংস্কৃতির যে কালচারাল ইভলিউশন, এটা করতে গেলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেব এই দুটো ফেজকে নিয়ে যদি আমরা একটু চর্চা করি, জগন্নাথ সংস্কৃতি তার সঙ্গে বাঙালির যে যোগ, বাঙালির যে সাধনা, বাঙালির যে জগন্নাথ আবেগ, এটা নতুন মাত্রা আমাদের কাছে ফুটে উঠবে। তত্ত্বের কথা টুকটাক আমি এইগুলো বললাম। আমি আরেকটু সময় ধরে আপনাদেরকে ছবি দেখাবো, বিভিন্ন জায়গায় জগন্নাথের ছবি দেখাবো, কারণ জগন্নাথ না দেখার বিষয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, চোখে দেখতে হবে, চোখে দেখার বিষয়। আসুন আমরা একটু জগন্নাথের ছবি দেখি। পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় কিছু নির্বাচিত ছবি এনেছি এবং শেষকালে আমরা একটু ভিজুয়াল টেক্সট অ্যানালিসিস করবো, যে দৃষ্টিগ্রাহ্য পাঠ বয়ান, সেটাকে আমরা একটু অ্যানালিসিস করবো। দুটো একটা কথা আমি খালি আপনাদের স্মরণ করিয়ে দেব। আচ্ছা, মাহেশের জগন্নাথ দেবকে দেখুন, পুরীর মতো নয়, আজ থেকে প্রায় 622 না 23 বছর, আমি জানি না কততম রথযাত্রা গেল, 23-24 হবে। জগন্নাথের মাহেশের জগন্নাথ দেব হুবহু পুরীর কপি পেস্ট নয়, এটা বাংলার জগন্নাথের মডেল। বাংলার মানে জগন্নাথের অনেকগুলো টাইপ আছে, এটা হচ্ছে মাহেশ টাইপ জগন্নাথ, বাংলা টাইপ, বাংলার নিজস্ব নির্মাণ। বেশ, মাহেশের মন্দির নির্মিত হলো, পুরীর মন্দিরের মতো হলো না কেন? কারণ পুরীর আর্কিটেকচারকে নেয়। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা জগন্নাথ সংস্কৃতিকে নিয়েছে, জগন্নাথ কনসাসকে নিয়েছে, মূর্তি পুরীর মতো হলো না, মন্দির পুরীর মতো হলো না, কারণ বাংলার নিজস্ব কালচারাল রেজিস্ট্যান্স, সে চেতনাকে নিয়েছে, শ্রদ্ধা করেছে, কিন্তু নিজের কালচারাল কনস্ট্রাক্ট হাজির করেছে জগন্নাথ সংস্কৃতির ভেতর দিয়ে। এটা আমরা ত্রিপুরায় দেখবো, এটা আমরা মণিপুরে দেখবো। চলুন, বানিহাট বলে একটি জায়গা আছে, সেখানকার জগন্নাথ মন্দির, ইসলামী পোশাকে ইজার চাপকান করা জগন্নাথ। আমি যখন সার্ভে করেছিলাম তখন জগন্নাথের ছবি। এখন আপনারা বানিহাটে গেলে এই ছবি পাবেন কিনা জানি না, জগন্নাথের নবকলে বলা হয়, বেশ বদল হয়, কিন্তু ইজার চাপকান করা ছবি এবং জগন্নাথের এই যে পাশে এরকম একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমেজ, এটা মোটামুটি একটু ইসলামিক ইনফ্লুয়েন্স আছে আর্টে। এই জগন্নাথ কিন্তু ভৈরব,
এটা শাক্ত মন্দিরের জগন্নাথ, যেখানে বিমলা ভৈরব, সেখানে জগন্নাথ ভৈরব। এটা বিশালাক্ষী মন্দির, শাক্ত মন্দির। ভৈরব জগন্নাথ, তিনি বিষ্ণু তত্ত্বের মান। বলছিলাম না যে জগন্নাথ শিব, এই নিয়ে কাজ খুব কম হয়েছে। আরেকটা জিনিস দেখুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদের মাথায় যে ক্যাপটা রয়েছে, যে টুপি মতোটা রয়েছে, এটা একটু ইন্দো পার্সিয়ান ফ্লোরাল মোটিভ। আমরা ছোটবেলায় ইমামদের করতে দেখতাম, খুব ছোটবেলায় এরকম ইন্দো ফ্লোরাল মোটিভ, ইন্দো পার্সিয়ান। ফলে আর্টের ক্ষেত্রে জগন্নাথ কিন্তু পার্সিয়ান, জগন্নাথ সংস্কৃতির ভিত্তি ইন্দো পার্সিয়ান আর্টও কিন্তু গৃহীত হয়েছে। এই জগন্নাথ একেবারেই কিসের মূর্তি? জগন্নাথের তো কোনো গণ্ডগোল আছে এই মূর্তিতে? কোন রকম ডেভিয়েশন আপনাদের মনে হচ্ছে না তো? বেশ, এখানে হচ্ছে শিল্পের জয়। আমরা শুনেছি কানের ভিতর দিয়ে মালবে ছিল, কিন্তু কানের ভিতর দিয়ে হাত বেরোবে, এটা কি আপনাদের চোখে ধরা পড়েছে? পড়েনি। এটা হচ্ছে আর্টের জয়। জগন্নাথ একটা অদ্ভুত সুন্দর, একটা অদ্ভুত চ্যালেঞ্জিং আর্ট। আমি বিভিন্ন রকম এটা করতে গিয়ে আর্টের লোক ইত্যাদি নানান মানুষ তাদের সঙ্গে কথা বলেছি। এই জগন্নাথকে এক নজরে দেখলে কোনো অ্যানাটমিক্যাল গণ্ডগোলের কথা আমাদের মনে আসে না। আমাদের সমস্ত বোধ বুদ্ধিকে ঢাকা দিয়ে একা জগন্নাথ রাজত্ব করে। কিসের বিগ্রহ? জগন্নাথের বিগ্রহ। এই হচ্ছে তার আপনার আমার মনের উপরে প্রভাব। কালী মন্দিরে জগন্নাথ দেখুন, কালাচাঁদ মুখ। এই জগন্নাথ পুরীর মতো নয়, কালাচাঁদ মুখ, গলায় পৈতে টৈতে আছে। কেমন? জগন্নাথকে জবাব দেওয়া হয় না। এখানে কালী মন্দিরে জগন্নাথ, মা কালীকে দিয়ে জগন্নাথকে দিতে দেওয়া হয়েছে। আমরা বাঙালি জগন্নাথ নিজেদের মতো করে ভালোবেসেছি। আপনার মন্দির, এটা তো হাল আমলের মন্দির, 700 বছরের পুরনো মন্দিরটা এখানে ছিল। এটা তো নতুন মন্দির। একটু বিগ্রহটা দেখুন, নীল মাধবের বিগ্রহ। আমার মনে হয় গোটা ভারত উপমহাদেশে প্রাচীনতম নীল মাধবের বিগ্রহ। একটু দেখুন, বিশালাক্ষী তাই দেখে, একটু চোখ টোক দেখে নীল মাধবের বিগ্রহ, হাত রয়েছে শঙ্খ চক্রধারী। নেপালে যাই, নেপালের জগন্নাথ মন্দির কাঠমান্ডু। ভূমিকম্পের পরে এখন কি অবস্থা আমি জানি না। সামনে মন্দিরের সামনে গরুর স্তম্ভ। কাঠমান্ডুর জগন্নাথ মন্দির ওড়িশার আর্কিটেকচারকে নেয়, তার টিবেটিয়ান আর্কিটেকচারকে সে রেখেছে। এবং জগন্নাথ দেবের মাথায় নেপালের এথনিক মার্কার, এই যে দাজু পাগড়ি, এই দাজু পাগড়িতে জগন্নাথ। আমরা বাঙালি জগন্নাথকে ধুতি করিয়েছি, কেউ পাজামা করিয়েছে, আমরা একটু আগে দেখলাম। এগুলো সব হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুত ফলক গেল। এইখানে থেকে আমি নেপালের সার্ভে করেছিলাম জগন্নাথ, কাঠমান্ডু ইস্কন টেম্পল, ওখানকার জগন্নাথের বিগ্রহ, উড়িষ্যার মূর্তি। এটা ভক্তপুরের জগন্নাথের মন্দির। কিছু পুঁথি আমরা সংগ্রহ করি, এটা জগন্নাথ প্রতিষ্ঠা বিধি সম্পর্কিত বিষয়। কারণ ম্যানুস্ক্রিপ্ট আমরা জগন্নাথ সম্পর্কিত ম্যানুস্ক্রিপ্টের একটু খবরাখবর নিয়ে রাখি। ত্রিপুরা, এসব জায়গায় আমি ঘুরে বেরিয়েছি আর কি, জগন্নাথ মন্দিরের সমাধি করতে গিয়ে। ত্রিপুরার জগন্নাথ মন্দির, টেম্পল আর্কিটেকচার দেখুন। একটু আমি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এখানে একটু চার্চের, রোমান চার্চের আর্কিটেকচারের মতো দেখা যাচ্ছে। বিগ্রহ, পরিস্থিতি, এই দেখুন। ত্রিপুরার ঘরানার নিজস্ব জগন্নাথ, উদয়পুর রাজ পরিবারের জগন্নাথ, নীল মাধব জগন্নাথ এবং জগন্নাথ কৃষ্ণমুখ। বিভক্ত রাম কেন তৈরি হলো? জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এটা হচ্ছে পোস্ট চৈতন্য পিরিয়ডের চৈতন্যদেবের ভাবনায় প্রভাবিত হওয়া, উদ্বুদ্ধ হওয়া জগন্নাথের কনফিগারেশন। একেবারেই বাংলা, বাঙালি তাদের নিজস্ব নির্মাণ। কারণ আমরা জগন্নাথকে আমাদের মতো করে নির্মাণ করেছি, ভালোবেসে। দুটি মূর্তি তাই। এটি মেলাঘরের জগন্নাথ মন্দির, এটা আগে একটু কম্পারেটিভ, ভিজুয়াল কম্পারেটিভ, যদি ভিজুয়ালি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে দুটো স্টাইল কিন্তু একরকম। ত্রিপুরা
প্রথাগত জগন্নাথের মূর্তির বাইরে নিজস্ব নির্মাণ করেছে, কারণ আমাদের মাথায় আমাদেরকে প্রভাবিত করেছে চৈতন্য মহাপ্রভু। চলুন মণিপুরের জগন্নাথ। মণিপুরের জগন্নাথ আপনারা দেখতে পাচ্ছেন, জগন্নাথ যেদিকে থাকার কথা সেদিকে নেই। ওই যা হয় আর কি, ঝাড়া মোছা করে তৈরি করে কে কোন দিকে রাখে, জগন্নাথ তো সর্বত্র, তার ডান কি আর বাঁ কি। আমরা আবার বলি যে আমাদের যে ট্র্যাডিশনাল আর্ট, এই ট্র্যাডিশনাল আর্ট কিন্তু জগন্নাথ এবং কৃষ্ণ নির্মাণে সাহায্য করেছে। এটা একটা খুব ঘটনাচক্রে এরকম একটা স্ট্রাইকিং সিমিলারিটি দেখতে পাওয়া গেছে। একটু পরের ছবিটা দেখলে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই যে মুখের কন্ট্রোল লাইন, মানে শাক্ত বিগ্রহ আর বৈষ্ণব বিগ্রহ, তার যে কন্ট্রোল লাইনে খুব একটা পার্থক্য নেই। এরকম একটা দুটো না, চলুন আপনারা যারা ঊনকোটি দেখেছিলেন ত্রিপুরাতে, এই বিগ্রহকে একটু দেখুন। ঊনকোটির যে বিগ্রহ দেখুন, তাদের যে ট্র্যাডিশনাল কালচার, সেইভাবে তারা জগন্নাথকে নির্মাণ করেছে। ফলে জগন্নাথ নির্মিতির মনস্তত্ত্ব যদি আমরা খুঁজতে চাই, তাহলে অনেক কিছু বেরোবে। ঊনকোটির এই বিগ্রহটা আপনারা অনেকেই দেখে থাকবেন, এটা একটু ক্লোজআপে করা। মণিপুর, এগুলো স্কিপ করছে। গোবিন্দ মন্দির, এই মন্দিরের ভঙ্গি আর একটু আলাদা, একটু ওপরে আফগান ডোমটাই, নীল চক্রটা ওপরে একটু অন্যরকম। মণিপুর জগন্নাথ সংস্কৃতিকে, বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতিকে গ্রহণ করেছে। আপনারা নবদ্বীপে গেলে গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি যত না দেখতে পাবেন, তার থেকে অনেক বেশি করে দেখতে পাবেন মণিপুরে। গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতির জয়যাত্রা যদি দেখতে হয়, একবার মণিপুরের মধ্যেই বৈষ্ণবকে দেখা দরকার। আমরা জগন্নাথে ফিরে আসি। জগন্নাথ বিগ্রহ দেখুন, ওড়িশি ঘরানাকে নিয়েও ঠিক ওড়িয়ার মতো নয়, উড়িষ্যার মতো নয়। তার কারণ তার নিজস্ব নির্মাণ। কারণ জগন্নাথ দেখতে সেইভাবে নির্মাণ করা আছে, কারণ তাকে মানুষ মন দিয়ে নির্মাণ করে। কিভাবে জগন্নাথকে তারা অনুভব করে, তারই নির্মাণ। কীর্তন হয়, ওড়িশি ঘরানার বিগ্রহ। জগন্নাথের পোশাক যদি বলি, কৃষ্ণ জগন্নাথের পোশাক দেখুন, গায়ে হারাও বা এই যে নাচের পোশাক, মাথায় বিশেষ করে এটা দেখুন, ভগবানের মাথায় ওই কালচারাল, নিজস্ব কালচার অনুসারে ভগবানকে সাজানো হয়েছে। প্রসাদ ছাড়া জগন্নাথের কথাবার্তা বলাটা অপরাধ। আপনাদের সবার জন্য জগন্নাথের প্রসাদ, সবাই গর্বে খাবেন, জয় জগন্নাথ বলে। মণিপুরের রথযাত্রা একটু দেখে নিন। মণিপুরের রথ একেবারেই আনকমন, কোনো জায়গা রথের সঙ্গে মেলে না। মণিপুর বিগ্রহ ফলো করেনি, মন্দিরও ফলো করেনি, রথকেও ফলো করেনি। আমরা অনেকে পুরীতে রথযাত্রায় গেছি। আমি আপনাদের অনুরোধ করবো, যদি কোনো কারণে একবার মণিপুরের রথের সময় যাওয়া সম্ভব হয়, একবার দেখবেন যে কিভাবে রথকে কেন্দ্র করে তারা নিজস্ব নির্মাণ হাজির করেছে। জেনারেশন, একটা জেনারেশনের শিশুদের পার্টিসিপেশনটা আমাদের কন্টিনিউটিকে প্রমাণ করে। মেঘালয়ের জগন্নাথ, মেঘালয় তো ওখানকার সনাতন ধর্মীরা খুব কম। 100 বছরের পুরনো জগন্নাথ মন্দির শিলংয়ে, অনেকগুলি জগন্নাথ আছে, আমি ছবিগুলো দেখিয়ে যাচ্ছি। এটা সনাতন ধর্মসভা, এখানে থেকে আমি কাজ করেছিলাম। ওখানকার ওড়িশি ঘরানার জগন্নাথ। একটু আসামে যাই, আসামের জগন্নাথ। আমাদের বলরাম সাদা হওয়ার কথা, সেই তো বর্ণ, এখানে বলরামের অন্য রং আছে। এটা জয়দেব তার বিগ্রহ বলে ওরা করেছে। কিছু পুঁথি আমরা উদ্ধার করার চেষ্টা করেছি। লোকাল জগন্নাথ সম্পর্কিত লিটারেচার ম্যানুস্ক্রিপ্ট কি আছে। তেজপুরের জগন্নাথ মন্দির, ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির। কেউ ডিব্রুগড় গেলে একবার জগন্নাথ বিগ্রহ দেখে।
মন্দির দেখবেন, পুরো পুরীর মন্দিরের কাছাকাছি বিরাট বিগ্রহ। মানে পুরীর পরে যদি এরকম ব্যাপক একটা টেম্পল কমপ্লেক্স কোথাও থাকতে হয় তাহলে সেটা ডিব্রুগড়ে দেখা যায়। শ্রীমন্ত শঙ্করদেব পুরী এসেছিলেন, তার বটদ্রবার কিছু ভিতরকার ছবি, গরুড়ের বিগ্রহ, গজানন জগন্নাথ, স্নান বেদিতে জগন্নাথ গণেশ, স্নান বেদিতে জগন্নাথ গণেশ। দেখুন এটা স্নান বেদি, কিন্তু এটা একটা সিঁড়ি রয়েছে স্নান বেদিতে। গজানন জগন্নাথের বিগ্রহ এরকম এতে কম পাওয়া যাচ্ছে। অনেক ট্রাইব তারা নর্থ ইস্টের ম্যাক্সিমাম ট্রাইব খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করেছে, কিন্তু বেশ কিছু ট্রাইব যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে। তাদের মধ্যে রিয়াং রয়েছে, তাদের মধ্যে কার্বি রয়েছে। কার্বিদের মধ্যে আমি কাজ করেছিলাম, ওখানকার কার্বি ভক্তরা কেন ট্রেনের এগেন্স্টে এরকম একটা ঘটনা ঘটলো, সেটা কিন্তু একটা ইনকোয়ারির বিষয়। সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম কনভার্সনের ট্রেন খ্রিস্টানিটি থেকে, কিন্তু সেই ট্রেন্ডের বিপরীতে গিয়ে কিছু ট্রাইব কেন বৈষ্ণব ধর্ম নিল, এইটা কিন্তু আমার কাছে খুব আলোচ্য বিষয়। যাই হোক, আন্দামানে একটু যাব। আন্দামানে যাওয়ার কারণ হচ্ছে এটা আন্দামানে যে পথে যে যে জায়গায় ঘুরেছি তার একটা রূপ। আমাদের পুরী রাজার দ্বীপান্তর হয়েছিল আন্দামানে, তখন সেলুলার জেল তৈরি হয়। ভাইপার আইল্যান্ডে তিনি ছিলেন। এই সেলুলার ভাইপার আইল্যান্ডে যখন তাকে দেওয়া হয়, তখন যখন যে অন্যান্য কারারক্ষীরা মানে কারা বন্দীরা জানতে পারেন যে পুরীর জগন্নাথ, সবাই মিলে একসঙ্গে চিৎকার করে উঠেছিল জয় জগন্নাথ। এই কথাগুলো ওখানকার যারা বন্দীদের, যারা সেলুলার মানে যারা বন্দি থেকে মুক্ত হয়ে গিয়ে আন্দামানে থেকে গেছে, তাদের পরম্পরা যারা রয়েছে তাদের কাছ থেকে ওরা রেকর্ড সংগ্রহ করেছে। আমার মনে হয় এই জয় জগন্নাথ সমবেত ধ্বনি আন্দামানে জগন্নাথ কনসাসনেসের একটা প্রথম একটা টাইম পয়েন্ট 1878। কেন তার কারাদণ্ড হয়েছিল, কেন তাকে পাঠিয়েছিল, এসব অন্য ইতিহাস আছে, আমরা একটু দেখে নিই। লিটল আন্দামানে কিছু জগন্নাথের মন্দির আছে, 4টে কেস স্টাডি আছে ওখানে। সেলুলার জেলের কথা বললাম, অনেকেই এখানে ছিলেন। একটু আন্দামানের একটু ছবি দেখে নিই টুক করে। নীল আইল্যান্ড আছে, এইটা বিশেষ করে আপনাদের দেখাবো। এটাকে ওড়িয়াতে বলে ছেঁড়া পহরা। আমরা সব জায়গায় পুরুষ মানুষকে ছেঁড়া পহরা করতে দেখি, কিন্তু লিটল আন্দামানের মতো একটা জায়গায়, হ্যাঁ, যেখানে স্ত্রী রূপে পুংরূপে লক্ষ্মী সর্বত্র তিষ্ঠতি, তখন মনে হলো যে ছেঁড়া পহরা, এটাকে আপনারা কি ধরনের এম্পাওয়ারমেন্ট বলবেন আমরা জানি না, কিন্তু স্পিরিচুয়াল এম্পাওয়ারমেন্ট আমি প্রথম দেখলাম। এখনো পর্যন্ত আমার দেখা একমাত্র উদাহরণ যেখানে একজন মা ছেঁড়া পহরা করছেন, এবং এই মন্দির যিনি পরিচালনা করেন তিনি তখন 81 বছর বয়সের বৃদ্ধা। সে বৃদ্ধা মাকে আমি দেখাচ্ছি, এই যে গেরুয়া করে যিনি রয়েছেন, তিনি 30 বিঘা জমিতে একটি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন। শুধু মায়েরাই এখানে পুজো করে, নারী পরিচালিত জগন্নাথ মন্দির। এটা আমাদের বাংলাতে, উত্তর বাংলাতে বেশ কয়েকটা রয়েছে। রামকৃষ্ণ মিশনে এখানে ইউনিভার্সাল টেম্পলে থেকে আমি প্রায় 2 বার 14 দিন 18 দিন করে থেকে আমি আন্দামান সার্ভে করেছিলাম। ফলে যিনি সমন্বয়ের দেবতা, আরেকজন সমন্বয়ের দেবতার পীঠস্থানে বসে আমি এই কাজটা করেছিলাম, আশীর্বাদ পেয়েছিলাম। এবারে আমরা একটু কিছু ভিজুয়াল কম্পারেটিভ করি। দেখুন, 2 জগন্নাথের চোখ দেখুন। আমরা একটু ভিজুয়াল টেক্সট অ্যানালিসিস করি। বাংলা বাংলা নিজস্ব ঘরানার জগন্নাথ মন্দির, বাঙালির নিজস্ব শৈলী, অনেকগুলো শৈলী আছে। এটা একটি মাহেশ টাইপ। অন্যান্য শৈলী দেখুন, এখানে ওপরের দিকে ডান দিকে এটা আরেকটা শৈলী, ওটা বাংলাদেশে। এটা কালাচাঁদ মুখ, কালাচাঁদ মুখের জগন্নাথ। দেখুন, জগন্নাথের নীলমাধব চতুর্ভুজ, বিরলের মধ্যে বিরল। চতুর্ভুজ নীলমাধব, এমনিতে আমরা চতুর্ভুজ জগন্নাথ খুব কম দেখি। এটা বাংলাদেশে পেয়েছিলাম, খুব নাটকীয় ভাবে পেয়েছিলাম। চতুর্ভুজ নীলমাধবের বিগ্রহ, চতুর্ভুজ বিগ্রহ, এটা আরেকটি জগন্নাথের। একটু চোখগুলো দেখুন, মুখগুলো কিন্তু একদম গোপাল, হ্যাঁ, আমাদের কৃষ্ণমুখ জগন্নাথ।
এটার একটা ইতিহাস আছে। এটা বাংলাদেশের জগন্নাথ, শেরপুরে, বগুড়ার শেরপুরে ঘটনা যেটা ঘটেছিল, এই জগন্নাথ মন্দিরে খান সেনারা 71-এ তারা এই জগন্নাথ মন্দিরে এসে চড়াও হয়। এসে চড়াও হয়ে ভক্ত যারা একজন মাতাজি ছিলেন সেখানে, তখন তারা প্রথমে ভেবেছিলেন যে এই মূর্তিটাকে ঘরে ঘুরে ফেলে দেবে। হ্যাঁ, কিন্তু যখন তারা মূর্তিটাকে গিয়ে দেখলো নড়াতে পারলো না, তখন তাদের অহংকার প্রচন্ড লাগলো। তখন তারা এই কি বলবো, জগন্নাথকে তারা গুলি করেছিলেন। এখন আমি দূর থেকে ছবি তুলতে গিয়ে জুম করে দেখছি জগন্নাথের এখানে একটা দাগ, একটা স্পট হয়েছে। তো সেই মা তখনও জীবিত ছিলেন, খুব বয়স্ক মাতাজি, সার্বিক সময়। তিনি বললেন যে আমি এই সময়কার সাক্ষী, ওরা গুলি করেছিল এই দাগ, গুলির দাগ। তো তখন আমার মনে হলে যে 1971-তে একটা দেশের স্বাধীনতার জন্য যারা যারা গুলিবিদ্ধ হয়েছিলেন, জগন্নাথে তাদের মধ্যে একজন। একটা দেশের স্বাধীনতার আমরা এই যে জগন্নাথের এইরকম বিগ্রহ, আমরা যে জগন্নাথকে দেখেছি অন্যরকম, এই মূর্তি জগন্নাথের হাত তো এইরকম, জগন্নাথ এরকম বলেন পাবে। এই ছবি আমাদের উত্তর দিকে পোস্ট চৈতন্য পিরিয়ডের জগন্নাথ দেবের উপরে চৈতন্য দেবের, জগন্নাথ সংস্কৃতিতে চৈতন্য দেবের প্রভাব। দেখুন ঊর্ধ্ববাহু জগন্নাথ, এখানেও জগন্নাথ ঊর্ধ্ববাহু হয়ে রয়েছে, তার পজিশন এপাশে ওপাশে হয়ে রয়েছে। কৃষ্ণ তো ভগবান কৃষ্ণের মুক্ত নাকি? হ্যাঁ, বেশ, আমরা পরের ছবিতে উত্তর পেয়ে যাবেন। দেখুন, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা পুরোহিত মশাই, আপনারা বলরামকে এরকম হলুদ করে দিলেন কেন? আর কথা করেন না। ঘটনা কি হয়েছিল? সাদা রং শেষ হয়েছিল, হলুদ রংটা বেঁচেছিল, কোনো মায়া দিছে। এরকম অনেক মজার ঘটনা ঘটেছে। এই যে ঊর্ধ্ববাহু জগন্নাথ, এ কিন্তু যেই গরু সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। ফলে একটা দর্শন কিভাবে আইকনোগ্রাফিতে রিফ্লেক্টেড হচ্ছে, এটা ইন্টারেস্টিং বিষয়। আমি এরকম প্রসন্ন মুখের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এত প্রসন্ন মুখের ঠাকুর, এত প্রসন্ন মুখের বিগ্রহ খুব কম দেখেছি। এটা বাংলাদেশে যেখানে কাপ্তাই ড্যাম তৈরি হয়েছিল, যেখানে 61-এ বহু মানুষকে উৎখাত করে ড্যাম তৈরি হয়েছিল, সেখানকার একটি বিচে যাওয়া জগন্নাথ বিগ্রহ, বুড়িখালি ঘাট জায়গাটার নাম, খুব ভালো লেগেছিল এই জায়গাটা। প্রতি পাগল রূপ জগন্নাথ, অনেক রূপ আছে জগন্নাথের, অনেকগুলো দেশ আছে। এই দেশগুলো দেখাচ্ছে নাগার্জুন দেশ, বাঁকাচোরা দেশ, হরিহর দেশ, কৃষ্ণ বলরাম দেশ, বলি বামন, কালীয় দলন, কালীয় দমন, নৃসিংহগড় দেশ। এই সমস্তগুলো দেখে আমাদের মনে হচ্ছে যে জগন্নাথ সংস্কৃতির সঙ্গে একটা ভাগবতের, একদিকে যেমন স্কন্দ পুরাণে, তেমনি আর্টের ক্ষেত্রে, নানা আর্টিস্টিক কনফিগারেশনের ক্ষেত্রে ভাগবতের একটা যোগসূত্র আছে। ফলে জগন্নাথ সংস্কৃতি বিচার করতে গেলে স্কন্দ পুরাণের একটা ধারা, ভাগবতের একটা ধারা, চৈতন্যদেবের একটা ধারা এবং পোস্ট চৈতন্য পিরিয়ডের পাঁচটি ধারা, সমস্তগুলো একত্রিত করলে রহস্যময় জগন্নাথের একটি বলয়কে অন্তত ছুঁয়ে দেখা সম্ভব হয়। ভিতরে প্রবেশ করার দুঃসাহস হয়তো আমাদের নেই। আজকের মতো এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। শ্রী জগন্নাথের চরণে
অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলামের ভাষণে আমরা আপ্লুত এবং বিদ্ধ হলাম। এখন সমাপ্তি ভাষণ দেবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে দু একটি মাত্র কথা বলে শেষ করব। অনেকক্ষণ ধরেই চলছে অনুষ্ঠান, খুব সুন্দর এতক্ষণ আমরা দেখলাম অধ্যাপক মকবুল ইসলামের এই পরিবেশনা। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ, আমি জানি যে এই বিষয়ে উনি কিরকম গবেষণা করছেন করেন, তবে সেটা আরো অনেক দূর এগিয়ে গেছে। বিশেষত আমি এর আগে যখন শুনেছিলাম তখন এই তত্ত্বদর্শনে যে জগন্নাথের যে বিভিন্ন জায়গাগুলো সেইটা আমি রিসেন্ট পেলাম আর কি। খুব চমৎকার অ্যাডিশন, আরো অনেক বলার জায়গা রয়েছে আমি জানি। সুতরাং যারা ছাত্ররা মহারাজরা সবাই নিশ্চয়ই আপনারা খুব উপভোগ করেছেন বিষয়টি। স্বাভাবিক আমাদের এই জগন্নাথ সংস্কৃতি, আমাদের ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক সংস্কৃতি এবং সাধারণভাবে আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতা তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। উনি সেটা দেখিয়েছেন। ভারতবর্ষের বাইরেও জগন্নাথ সংস্কৃতি বিপুলভাবে প্রচারিত হয়েছে এবং আমাদের মনে হয় এই নিয়ে বোধহয় ভারতবর্ষের একটা গৌরব করার জায়গা রয়েছে। ভারতবর্ষ কত রূপে, ভারতের সনাতন ধর্ম কত রূপে যে ভগবানকে আরাধনা করার চেষ্টা করেছে এবং আমাদের সাংস্কৃতিক জীবনের প্রতিটা স্তরে কিভাবে যে এই আধ্যাত্মিক সংস্কৃতি প্রবেশ করেছে তার একটি প্রমাণ জগন্নাথ। খুব সুন্দর মঙ্গলবাবু সেটাই বিস্তৃত আকারে বর্ণনা করলেন। আমি শুধু শেষ করবো একটি বিখ্যাত বৈষ্ণব মহাজনকারের একটি পদ দিয়ে, যেখানে দেখা যাচ্ছে তিনি জগন্নাথ নাম না উল্লেখ করেও জগন্নাথ যিনি জগতের প্রাণকর্তা, যিনি জগতের প্রভু, যিনি তাকে স্মরণ করছেন আমাদের জন্য, বিশেষত এই গরমকালে থাকা আমাদের জন্য। সেখানে তিনি বলছেন তাতালা সৈকাতে ওয়ারি বিন্দু সমসুতপিতা রমানি সমাজে তোহে বিসর পিলু তাহে সমর পিলু অবজ ভব কোন কাজে মাধব আমবলি নাম নিরাশা তুরু জগতারণ দীন দয়াময় অতয়েত হরি বিশ্বাসা। এই তত্ত্ব সৈকত বলছেন, এই সংসারটা তত্ত্ব সৈকত, সেখানে এই সমস্ত সংসারকে নিয়ে আমরা বেঁধে আছি, ভুলে গিয়েছি তাকে, কিন্তু বেঁধে আছি আর সবকিছুকে নিয়ে। সেখানে থেকে শেষে বলছেন তুরু জগতারণ, তুমি সেই জগৎ তারণ জগন্নাথ, তোমারই ওপর আমার একমাত্র বিশ্বাস, তুমি আমাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারো। এইটুকুনি কেবলমাত্র স্মরণ করে ও প্রার্থনা করে শেষ করছি। ধন্যবাদ। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী মুমুক্ষানন্দ মেমোরিয়াল কমিটির প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার গিরি। আমাদের কর্তব্য রয়েছে ওদেরকে ধন্যবাদ জানানো, সময় দিন। জয় শ্রী রামকৃষ্ণ। সবাইকে উপস্থিত সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা সশ্রদ্ধা নমস্কার জানাই। আমরা আজ এখানে সমবেত হয়েছি স্বামী মুমুক্ষানন্দ সারা বক্তৃতা শোনার জন্য। এই বক্তৃতা আয়োজনের উদ্দেশ্য বছরের একটি দিনে আমাদের প্রাণের মানুষ এক সহজ সরল তাপস স্বামী মুমুক্ষানন্দজিকে বিশেষভাবে স্মরণ মনন করা এবং সেই সঙ্গে সমাজের কোন বিশিষ্ট ব্যক্তির মুখে নির্বাচিত একটি বিষয়ের আলোচনা শোনা। সবার কাজ শেষ, এবার ধন্যবাদ দেওয়ার পড়া বৈদিক মন্ত্রোচ্চারের মধ্য দিয়ে আজকের সভা শুরু। যারা এতে অংশগ্রহণ করেছেন সেই সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের ধন্যবাদ জানাই। আশ্রম কলেজের অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দজি মুমুক্ষানন্দ মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে আজকে সভা মণি ডক্টর শেখ নজরুল ইসলাম সহ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক স্বাগত জানিয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি।
সেই শক্তিপ্রসাদ মিশ্র অল্প কথায় অল্প সময়ে সুন্দরভাবে স্বামী মুক্তানন্দজির অসাধারণ জীবন, যা অবশ্যই অনুশীলনীয়, আমাদের সামনে তুলে ধরেছেন। শক্তিকে ধন্যবাদ জানাই। আজকে প্রধান অতিথি ও বক্তা ডক্টর শেখ মজবুর ইসলাম মহাশয়ের জীবন অতি বৈচিত্র্যময়। শিক্ষক, গবেষক, লেখক ও পরিচালক হিসাবে তার কার্যাবলীর বিবরণ অতি দীর্ঘ। এই সভার সঞ্চালক শ্রী অলোক গান্ধী চৌধুরী সংক্ষেপে ডক্টর ইসলামের কর্মকাণ্ড কিছুটা আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ। ডক্টর ইসলামের বক্তৃতা আপনারা শুনলেন। এ বিষয়ে আলোচনা করার দৃশ্যতা আমার নেই। তিনি দুর্বিষহ গরমের দিনে আমাদের মধ্যে অনেকটা সময় দিয়েছেন এবং একটি বিষয় জগন্নাথ সংস্কৃতি, যার উপর তার গবেষণা দেশে বিদেশে শিক্ষিত সমাজের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করছে, সেটি আমাদের সামনে তুলে ধরলেন। সবাই উপস্থিত সবার পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং শ্রী ঠাকুর মা ও স্বামী মহারাজের কাছে তার সুস্বাস্থ্য সহ দীর্ঘ জীবন প্রার্থনা করি। সুপণ্ডিত ও সুবক্তা রাষ্ট্রের অধ্যক্ষ স্বামী সচ্চিদানন্দজি অল্প দু একটি কথায় কনক্লুডিং রিমার্কস আমাদের মনে ভূমিকাপাত করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ ও সশ্রদ্ধ নমস্কার জানাই। বাইরে থেকে আগত অতিথিদের, বিশেষ করে বিদ্যাবন্ধী ছাত্রদের ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ জানাই শ্রী রাজর্ষি সাহা সহ স্বামী মুক্তানন্দ মেমোরিয়াল কমিটির সেই সব সদস্যদের, যাদের সময় ও শ্রম দানে এই সভার অনুষ্ঠান সম্ভব হয়েছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এবার একটু অপেক্ষা করুন, বলে দিচ্ছেন মহারাজ কে কোথা দিয়ে বেরোবে। সন্ন্যাসী, ব্রহ্মচারী, শিক্ষক, শিক্ষাবর্গী, স্বামী মুক্তানন্দ মেমোরিয়াল কমিটির সভ্য মন্ডলী, তার অনুরাগী মন্ডলী যারা আছেন, তারা অনুগ্রহ করে আমাদের মালিকের সামনে গেট দিয়ে বেরিয়ে যাবেন। অনুগ্রহ করে প্রসাদ ধারণ করবেন। ছাত্ররা যারা এসেছ এই কলেজের, বিদ্যা মন্দিরের, অন্য প্রতিষ্ঠান থেকে বিদ্যালয়ের ছাত্র, তারা সবাই